এসকিউএল প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং সিরিজে আমরা 3 নম্বর প্রবলেম নিয়ে চলে এসেছি, যেটা এখানে বলা হয়েছে আ বোট রিজার্ভেশন সিস্টেম। সেটাকে নিয়ে আজকে আমরা সলভ করব, দেখব কিরকম ধরনের ভাবে কিভাবে সলভ করতে পারবো কোয়েরিটাকে, সেটাকে আমরা এই লেকচারে পুরোটা দেখব। আমাদের পুরো কোশ্চেনের যে সেটটা, যেটা আমি 25খানা কোশ্চেন যেটা আমি লেকচার 1-এ বলেছিলাম, সেটা অলরেডি আমাদের এই প্লেলিস্টের বিগিনিং লেকচারটাই দেওয়া রয়েছে এবং এই প্লেলিস্টের যে লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় প্রশ্নগুলো ডাউনলোড করতে চাও, একদম এই প্লেলিস্টে ভিজিট করো। ফার্স্ট যে ভিডিওটা ছিল তার ডিসক্রিপশনে আমি কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিই, তোমরা ওখান থেকে ওটাকে ডাউনলোড করে নিজেরাও সলভ করতে পারো। তো চলে আসি, দেখি কি কি বলেছে এই প্রশ্নটায়। একটা বোট রিজার্ভেশন সিস্টেমের গল্প বলেছে। আমরা বোট রিজার্ভেশন সিস্টেমের ফিউচারেও অনেক রকম প্রবলেম সলভ করবো, অনেকভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি এই প্রবলেমগুলো দিয়েছিল। খুবই হাই লেভেল কোয়েরি এখান থেকে আমরা শিখে যাব, অনেক কিছু শিখবো এই ভিডিও থেকে, কি করে লাইভ বা প্র্যাকটিক্যাল এসকিউএল কোয়েরিকে সলভ করতে, সেগুলো সবই আমরা এই ভিডিও থেকে শিখবো। টেবিলের গল্প বলেছে, এখানে সেলার বলে টেবিল আছে, যার মধ্যে এসআইডি আছে, এস নেম আছে, রেটিং আছে এবং এজ আছে। ঠিক আছে, এসআইডি মানে সেলারের আইডি, সেলারের নাম, রেটিং এবং এজটা বলা রয়েছে। বোট টেবিলের মধ্যে কি আছে, বোট আইডি আছে, বোটের নাম আছে এবং বোটটা কি কালারের সেটাও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এবং রিজার্ভ টেবিলে কি আছে, যেটা আমরা সবসময় বলি যে আমাদের যে সেলার টেবিল রয়েছে এবং আমাদের বোট টেবিল রয়েছে, মানে সেলার বোট, তাদের মধ্যে যে সম্পর্ক গঠিত হয়েছে, যেটা রিলেশনশিপ টেবিল বলতে পারি, সেটা কিনা আমাদের তার নাম হচ্ছে রিজার্ভ টেবিল। আর এখানে আমাদের অলরেডি জানি যে আমাদের যে সম্পর্ক টেবিল বা রিলেশনশিপ টেবিলটা যে তৈরি করবো দুটো টেবিল থেকে, তাদের কিন্তু আমাদের প্রাইমারি কিগুলো রাখবো। যেরকম এখানে দেখতে পাচ্ছ যে সেলার টেবিলের এসআইডি হচ্ছে প্রাইমারি কি, বোট টেবিলের বিআইডি হচ্ছে প্রাইমারি কি। আর এইটা যে এক্সট্রা যেটা ডেটটা রয়ে গেছে, সেটাকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এগুলো আমি বেসিক যখন আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়িয়েছিলাম, ওর প্লেলিস্টও এই ভিডিওর লিঙ্কে তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা এই পেপারগুলোকে দেখতে পারো। যারা এখনো জানো না ইয়ার ডায়াগ্রামের বেসিক কনসেপ্টগুলো, আমি কিন্তু ওখানে ক্লিয়ার করেছি, ওখানে তোমরা দেখলে জিনিসটাকে বুঝতে পারবে। তো এটাকে বলে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, মানে ডেটটাও এখানে রয়েছে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নতে কি কি বলেছিল, যে আমাদের মোটামুটি প্রশ্ন বলেছে ক্রিয়েট আ এসকিউএল টেবিল যেটা উইথ অল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, মানে যত রকম ফরেন কি, প্রাইমারি কি সব দিয়ে চেক কনস্ট্যান্ট যা যা বলবে, তোমাদের সব রকম জিনিস কনস্ট্যান্ট লাগিয়ে তোমাদের টেবিলগুলো তৈরি করতে হবে। এখানে একটা প্রশ্ন বলেছে যে এসআইডি মাস্ট বিটুইন 1 to 50, তার মানে এটা কনস্ট্যান্ট, এখানে চেক কনস্ট্যান্ট দিতে হবে আমাদের। প্রশ্ন দেখে এখানে এগুলো কিন্তু বেসিক আমি যখন এসকিউএল পড়িয়েছি, যেটা আমার একদম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টে, এটাও এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ওখানে যাও, ওখান থেকে বেসিক কি করে আমরা এই জিনিসগুলো তৈরি করি সেগুলো আমি ওখান থেকে পুরো বুঝিয়ে দিয়েছি। এবং তার সাথে বলেছি ইনসার্ট অ্যাটলিস্ট 6 টাপলস সো দ্যাট দ্য কোয়ারি ইল্ড সাম রেজাল্ট। 6টা টাপল অ্যাটলিস্ট প্রত্যেকটা টেবিলে থাকবে, মানে রেকর্ড থাকবে 6টা, যাতে তোমাদের তুমি যখন কোয়ারি করবে সেই কোয়ারির আউটপুটটা যাতে তোমরা দেখতে পাও। আর ইনসার্টগুলো করবে, আমি গত দুটো প্রবলেম সলভেও বলেছি যে যখন তোমরা ইনসার্ট করবে কোনো ডেটা টেবিলের মধ্যে, মাথায় রাখবে যে কোয়ারিগুলোকে প্রথমে দেখে নেবে, কোয়ারিতে কি কি কন্ডিশন দিয়েছে, কার উপর কন্ডিশন দিয়েছে, সেগুলোকে মাথায় রেখে কিন্তু মোটামুটি ডেটা ইনসার্ট করার চেষ্টা করবে। না হলে কিন্তু ডেটা তোমরা কোনো আউটপুট পাবে না। যখন তোমরা কোয়ারি চালাবে তাহলে অবভিয়াসলি ঠিক কোয়ারির অনুযায়ী যদি ডেটা না থাকে তাহলে কিন্তু আউটপুট পাবে না। যেহেতু তোমরা একটা হাইপোথেটিক্যাল ডেটা নিয়ে কাজ করছো, প্র্যাকটিক্যালে যখন করবে এইগুলো, সিউর প্র্যাকটিক্যাল বা যে কোনো তোমরা ইউনিভার্সিটি থেকে বিলং করো, তার প্র্যাকটিক্যালি এরকম ধরনেরই প্রশ্ন দেবে, যখন প্র্যাকটিক্যালি যখন করবে তখন কিন্তু তোমরা কোনো আউটপুট পাবে না। তো কি কিভাবে টেবিল তৈরি করেছি একটু দেখতে পারো স্ক্রিনে, যেখানে আমি প্রথমে সেলার টেবিল তৈরি করেছি, যেটা একটা কথা বলেছে যে এসআইডি কিন্তু 1 থেকে 50-এর মধ্যে হবে, তাই জন্য ক্রিয়েট টেবিল সেলার কি করে টেবিলের কমান্ড লিখতে, এগুলো সবই আমি ক্লিয়ার করেছি। যারা এখন এই কনসেপ্টগুলো জানো না, আমি বারবার বলবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। একবার ডিসক্রিপশনটা চেক আউট করলে ওই প্লেলিস্টে যাও, গিয়ে কনসেপ্টগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করো। বেসিক কনসেপ্ট এসকিউএল কি করে, বেসিক কনসেপ্টের যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে এটা কিন্তু তোমরা এইগুলো হচ্ছে হাই কোয়ারি লেভেল কিন্তু তোমরা তখনই তোমরা অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করেছি দেখতে পাচ্ছ যে এসআইডি নাম্বার 10, তার মানে হচ্ছে এসআইডি আমি নাম্বার ডেটা টাইপ নিয়েছি। এটা এসকিউএল বেসিক ওরাকেলের এসকিউএল কনসেপ্টে আমি করছি, এটা মাই এসকিউএল না, কিন্তু প্রথমেই বললাম মাই এসকিউএল তোমরা এখানে যদি করো তোমাদের ইন্টিজার দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো সেই সূত্রে আমি এখানে যেহেতু ওরাকেল এসকিউএল মাথায় রেখে করছি, তাহলে নাম্বার 10 হিসাবে 10খানা অ্যাটলিস্ট দিয়েছি। এখানে 10টা লাগবে না, 2টো দিলেও হতো, কারণ কি 1 থেকে 50-এর মধ্যে যেহেতু বলেছে, 2টো দিলেও কিন্তু তোমাদের আজ কিন্তু হয়ে যেত। এবং তারপর আমরা এটাকে প্রাইমারি কি বানিয়ে দিয়েছি, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবং তার সাথে সাথে একটা চেক কনস্ট্যান্ট রেখেছি, যেটা বলেছিল 1 থেকে 50-এর মধ্যে রাখতে হবে। তো চেক এর ব্র্যাকেটের মধ্যে এসআইডি বিটুইন 1 and 50। ঠিক আছে, এই চেক কনস্ট্যান্টসের বেসিক যে আইডিয়াসগুলো কিন্তু আমি ওখানে
কত ধরনের কনস্ট্যান্ট হয়, কিভাবে কনস্ট্যান্টগুলো দেবে, এগুলো সবই আমি ক্লিয়ার করে এসেছি, চিন্তার বিষয় নেই। সেই সব কনসেপ্টগুলোই আমাদের ওই ডেটাবেস ম্যানেজমেন্ট প্লেলিস্ট যেটা আছে আমার, যেটা এই ভিডিও ডিসক্রিপশন থেকেও তোমরা যেতে পারো, ওখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তারপর আমি এসনেম গেছি, এসনেমে আমি varchar 2, যেটা অবভিয়াসলি এটা স্ট্রিং টাইপ ডেটা, অবভিয়াসলি সেটা আমি 255 দিয়েছি, নট নাল, মানে নট নাল ভ্যালু ওখানে নেবে না। মানে এইভাবে আমি কিছু কনস্ট্যান্ট বলে দিয়েছে, যেখানে অল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট তোমাকে দিতে হবে, মানে প্রাইমারি কি, ফরেন কি, বা যাবতীয় যা যা কনস্ট্যান্ট তোমার মনে হয় তুমি দিতে পারো। যেগুলো এগুলো নট নাল আমি রেখেছি যদিও, বা এগুলো খুব একটা কম্পালসারি না, বাট তোমরা চাইলে কিন্তু রাখতে পারো। সেরকম এখানে রেটিংটা আমি নাম্বার 10 আবার সেম রেখেছি। রেটিং বলে একটা ফিল্ড ছিল আমার, যে সে রেট করবে, মানে যে আইডিটা, মানে যে সেলারটা কিরকম, কত ভালো সেলার, সেই হিসাবে 10খানা ডিজিট এখানে নিতে পারে এরকম। এটা আরো 2 বা 3 দিলেও হতো, বাট আমি এখানে একটা হাইপোথেটিক্যাল কেসে আমি এখানে 10 রেখে দিয়েছি, ঠিক আছে। মানে 10খানা ডিজিট, 10 এই ব্র্যাকেটে 10 দেওয়া মানে 10খানা ডিজিট আমি কিন্তু এই রেটিং যে কলমটার মধ্যে রাখতে পারবো। আরেকবার তারপরে কি করেছি, চেক কনস্ট্যান্ট এখানে করেছি। চেকের মধ্যে কি আছে, এখানে চেক কনস্ট্যান্ট রেখেছি, রেটিং কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এবং লেস দ্যান ইকুয়াল টু 10 এর মধ্যে কিন্তু থাকবে, সেম অ্যাজ ইস প্রাইমারি কি এর মতন রেখেছি, যে 1 থেকে 10 এর মধ্যে রেটিং করতে পারবে। তো এখানে অবভিয়াসলি তোমরা বলবে যে স্যার তাহলে তো এখানে 10 দেওয়া দরকার ছিল না, এখানে 2 দিলেও হতো। হ্যাঁ 2 দিলেও হতো, বাট আমি এটা হাইপোথেটিক্যাল কেসে রেখেছি, কারণ কখনোই 10 এর বেশি রেটিং দিতে পারবে না, তো এখানে 2 তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে। আর তারপর হচ্ছে এজ, যেটা কিনা আবার নাম্বার 10, আমি এটা স্ট্যাটিক করে সবগুলো নাম্বার 10 রেখেছি। এটা কিন্তু তোমরা যখন করবে তোমরা নিজেদের মতন 2, 3 দিতে পারো, দুটো ডিজিট বা 3টে ডিজিট, কারণ এজ মোটামুটি 100-এর বেশি কাউর হয় না, এটুকু ক্লিয়ার। তাহলে 2 থেকে নিয়ে 3 এর মধ্যেই হবে, মানে 2 বা 3 রাখলেও মোটামুটি হয়ে যাবে কিন্তু। তো এখানে তোমরা করতে পারো। তাই হচ্ছে আমাদের সেলার টেবিল গেল। অলরেডি আমি প্র্যাকটিক্যালে দেখাবো, চিন্তার বিষয় নেই, অলরেডি এগুলো আমি করে রেখেছি, টেবিলগুলো তৈরি করে ডেটা ইনসার্ট করে রেখেছি, ডাইরেক্ট গিয়ে তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো, বাট এখানে কোয়ারিটাকে আগে বুঝিয়ে দিই তোমাদের। তারপর হচ্ছে ক্রিয়েট টেবিল বোর্ড বলে রয়েছে, যেখানে সিম্পল বোর্ড আইডি, যেটা নাম্বার 10 প্রাইমারি কিতে রেখেছি, সেরকম বোর্ড নেম যেটা varchar 2 নট নাল রেখেছি, এবং কালার যেটা আছে সেটাও varchar 2 50 খানে ক্যারেক্টার নিতে পারে, সেটাও কিন্তু নট নাল আমি এখানে রেখেছি। এইভাবে আমরা বোর্ড টেবিল তৈরি করলাম। এবার যে রিলেশনশিপ টেবিলটা আছে রিজার্ভ, প্রথমে দুটো টেবিল তৈরি করার পর সবসময় কিন্তু রিলেশনশিপ টেবিল তৈরি করবে। কেন ওই দুটো থেকে তো ফরেন কি তৈরি করতে হবে, এটা মাথায় রাখবে। দেখো এবার যখন আমি রিজার্ভ টেবিলটা তৈরি করছি, প্রথমে কি করে ফরেন কি তৈরি করতে হবে এটাও কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। তাও আমি এখানে বলবো যে এসআইডি নাম্বার 10 দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ আমি কিন্তু কপি করেছি, বিআইডি নাম্বার 10 বোর্ড টেবিল থেকে সেটা অ্যাজ ইট ইজ কপি করেছি। আর ডেট, এখানে যে ডেটটা যেটা দিয়েছে কোশ্চেনের ডেট এরকম দিলে তোমরা কিন্তু ডেট কিন্তু কোয়ারিতে ডিএটি লিখলে হবে না। এটা আমি ফার্স্ট ভিডিওটাও বলেছিলাম, তোমাকে একটা অন্যরকম নাম নিতে হবে, কারণ কি ডেট কিন্তু একটা বাই ডিফল্ট ডেটা টাইপ এসকিউএল এর মধ্যে আছে, সেই সূত্রে নামটাকে পাল্টে DA_TE করেছে, আর কিছুই না, DA_TE। তুই জাস্ট এটা আইডেন্টিফাই যে এটা অন্য একটা কলমের নাম, এটা কিন্তু ডেটা টাইপ না। এটা যদি তুমি DATE লিখতে, এটা কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালি করতে হবে দ্যাটস উইল বি এরার বলে রাখলাম, কারণ ওটা এরার, কখনোই তুমি কলমের নাম আর ডেটা টাইপ কখনো এক হয় না, আমরা এরকম ইউজ করতে পারি না, এগুলো জানি আমরা। দিস আর দ্য কিওয়ার্ড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডস থাকে, তো কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি না অ্যাজ আ ভেরিয়েবলের নেম। কলমের নাম কি, এটা ওয়ান কাইন্ড অফ আ ভেরিয়েবল নেম, তাই তো, আর কিছু না। এবার আমরা varchar 2 এটাকে আমি 255 এবং রেখেছি। এবার দেখো গল্পটা কি, প্রাইমারি কি, এই রিজার্ভ টেবিলের প্রাইমারি কি বানানোর কোনো গল্প নেই, চাইলে তোমরা বানাতে পারো। তো আমি এখানে প্রাইমারি কি বানিয়েছি কাদের, 3 থেকে নিয়ে, এটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি, মানে এসআইডি বিআইডি ডেট। কখনো এটা কিন্তু কোনোদিন ইউনিক হবে, একটা সেলার একটা বোর্ড একটা ডেটা চালাবে, এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট। 3 থেকে মেলালে অলওয়েজ ইট উইল বি ইউনিক, এই জন্য আমি 3 থেকে নিয়ে একটা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করেছি। আর তারপর আমি ফরেন কি ক্রিয়েট করেছি কিভাবে দেখো, ফরেন কি এসআইডি রেফারেন্স সেলার আইডি, ঠিক আছে। এখানে ফরেন কি এসআইডিটা এসআইডি থেকে আসছে, রেফারেন্স সেলারের এসআইডি। আমাদের যে এই রিজার্ভ টেবিলে যে এসআইডি সেটা রেফার কাকে করছে, আমাদের সেলারের এসআইডি কে। এবং সেকেন্ড অপশন এখানে রেখেছি ফরেন কি বিআইডি রেফারেন্সে বোর্ডসের বিআইডি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এইভাবে কিন্তু আমরা ফরেন কি তৈরি করলাম। এই বিআইডিটা কি, এই ফরেন কির ব্র্যাকেটে যে বিআইডিটা লিখেছো সেটা কিন্তু আমাদের এই রিজার্ভ টেবিলের বিআইডি, যেটা কিনা রেফারেন্স করছে কাকে, আমাদের বোর্ডসের বিআইডি কে। এইভাবে কিন্তু আমরা ফরেন কি ক্রিয়েট করতে পারি। 3টে টেবিল অলরেডি আমি প্র্যাকটিক্যালি তৈরি করে রেখেছি, দেখাবো, চিন্তার বিষয় নেই। আর এবার আমরা কিছু ডেটাকে ইনসার্ট যেগুলো করবো, কেন আমি এগুলো রাখছি, তোমরা স্ক্রিনশট নিন, যেটা এগুলোকে গুগল লেন্স থেকে এটাকে টেক্সটকে এক্সট্রাক্ট করে তোমরা করতে পারো, এটা সুবিধার মধ্যে হয়ে যাবে তোমাদের। এই জন্য আমি অলরেডি তোমাদের একদম করে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো ডিফিকাল্টিস না হয় নিজেরা যখন প্র্যাকটিক্যাল করবে। তো এখানে আমাদের ইনসার্ট সেলার ডেটাদের মধ্যে কিছু ডামি ডেটাস রেখেছি, যে 1 জন, তার রেটিং হচ্ছে 8, বয়স হচ্ছে 45, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। আমি এটাকে রিড আউট করলাম না, মোটামুটি স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, দরকার পড়লে পজ করে দেখো, কোনো অসুবিধা নেই ভিডিওটা। সেকেন্ড আমি সেরকম স্যাম্পলস কিছু ডেটা রেখেছি বোর্ডসের মধ্যে, বোর্ড 1 রেড, বোর্ড 2 ব্লু, বোর্ড 3 গ্রিন। এই যে ডেটাগুলো যে ইনসার্ট করছো, কোয়ারিকে দেখে মাথায় রাখবে, কোয়ারির যে প্রশ্নগুলো থাকবে, যেখানে অনেক সময় বলে দেয় বোর্ডের নাম দিয়ে দেয়, যে এই বোর্ডটা কারা ছিল, তখন তোমাকে ওরকম নামে একটি বোর্ড রাখতে হবে। যেরকম আমরা যখন ফিউচারে যখন কোনো
করব, মানে যখন আমরা এই বোট রিজার্ভেশন সিস্টেমের কিছু প্রবলেমস আমরা করবো, পার্ট 1 পার্ট 2 তে আমি অনেক রকম প্রবলেমস এসছে, কিছু 19-20 চেঞ্জ করে দিয়ে ডেটাবেসটাকে পাল্টে দিয়ে এরকম কিছু প্রশ্ন এসছে। তো সেখানে দেখবে অনেক অনেক প্রশ্ন এরকম থাকবে যেখানে বোটের নামগুলো দেওয়া আছে, ডলফিন বোটের নাম, হ্যাঁ তাই এরকম দাওয়া রয়েছে। তো তখন তোমাদের ওই নামগুলো কিন্তু এখানে বোটের জায়গায় বোট 1 বোট 2 যেটা লেখা রয়েছে এখানে তা না দিয়ে তোমাকে ওখানে সেই নামগুলো কিন্তু তোমাদের দিতে হবে। যেহেতু এখানে ওরকম কোনো কোয়ারিতে কোনো প্রশ্ন ছিল না বলে আমি বোট 1 বোট 2 একটা ডামি নাম নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভ যে টেবিলটা দেখতে পাচ্ছ সেখানেও আমরা কিছু ডেটাস কিন্তু এরকমভাবে আমরা হাইপোথেটিক্যালি যেগুলো আমাদের কোয়ারিতে আউটপুট আসতে পারে এরকম দেখে দেখে কিন্তু আমি ওখানে ইনসার্ট করে নিয়েছি। কিছু ভ্যালুসগুলো দেখতে পাবে তোমরা স্ক্রিনে, এরকম তোমাদের কিছু ভ্যালুস কিন্তু ডাইরেক্টলি রয়েছে। তো এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার এই যেগুলো করেছি সেগুলো একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ নেবো। আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যাল কোথায় করি অলরেডি তোমরা জানো হয়তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ লাইভ sql.oracle.com। আমি একদম বিগিনিং লেকচারসে যখন আমি করেছিলাম তখনও বলেছিলাম যে একদম এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা করতে পারো, তোমাদের কোনো রকম সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই, জাস্ট কোয়ারি চালাবে, সিম্পল কাজ হবে, আর কোনো ব্যাপার নেই। তো আমাদের সেলার টেবিলটা, বোর্ড টেবিলটা আর আমাদের রিজার্ভেশন টেবিলটা থেকে ডেটাগুলোকে আমরা এক এক করে দেখবো, যে যেই ডেটাগুলো আমি থিওরিটিক্যাল দেখালাম সেগুলো অলরেডি আমি করে রেখেছি, সেটাই তোমাদের একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ আমি দেবো। প্রথমে আমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি সিলেক্ট স্টার ফ্রম সেলার করেছি, আর সেলারে কিন্তু ডেটাগুলো তলায় দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমরা তলায় ডেটাগুলো দেখতে পাবে। পুরোটা আমি জুম আউট করলে হয়তো এখানে দেখতে পাবে, কারণ কি নালে দেখতে পাবে না, হয়তো স্ক্রিনটা একটুখানি তোমরা হাই কোয়ালিটি দেখো তাহলে হয়তো পুরো জিনিসটা দেখতে পাবে। তাহলে দেখতে পাচ্ছ জন, অ্যালিস, বব যেগুলো ওখানে ছিল সেগুলোই আছে। সেকেন্ড টেবিলটা আমরা দেখে নেবো, সিলেক্ট স্টার ফ্রম বোট করেছি, দেখতে পাবে তলায় কিছু বোটের নামগুলো সেম আমি জুম আউট করে নিয়ে দেখলে দেখতে পাবে যে সব বোটগুলোর ডেটাগুলো এখানে কিন্তু চলে এসছে আমাদের পুরো জিনিসটা। এবং আমরা সিলেক্ট স্টার ফ্রম রিজার্ভ করে আমরা থার্ড টেবিলটাও দেখে নেবো। এই যে সিলেক্ট স্টার ফ্রম রিজার্ভ দেখতে পাচ্ছ তোমাদের কয়টা লিখে দিয়েছি স্ক্রিনে, এবং তাহলে যে ডেটাগুলো দেখিয়ে দিলাম সেই ডেটাগুলো কিন্তু আমাদের এখানে কোনোভাবে আমরা এখান থেকে আমরা পুরো জিনিসটা কিন্তু পেয়ে গেলাম, মানে আমি অলরেডি কিন্তু টেবিলটাকে ক্রিয়েট করে রেখে দিয়েছি। এই অবধি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এইগুলো ধরে নাও আমি তো মেন ডিল করবো কোয়ারি নিয়ে, তাই জন্য আমরা এগুলো আগের থেকে আমি রেডি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এবার আমরা কোয়ারিতে মুভ অন করে যাবো যে কোয়ারিগুলো কি দিয়েছিল। তো স্ক্রিনে তোমরা ফার্স্ট কোয়ারি দেখতে পাচ্ছ কি রয়েছে। ফার্স্ট যে কোয়ারিটা এসছে তোমাদের পরীক্ষা এসেছিল যে ফাইন্ড দ্য অ্যাভারেজ এজ of the seller who are at least 40 years old for each rating level that has at least 2 such seller। প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে, প্রশ্নটা শুনেই তোমরা অনেক সময় ঘাবড়ে যাবে। আমাদের প্রশ্নটা বাংলা ভাষায় বলতে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ এজ অফ দ্য সেলার, মানে আমাদের অ্যাভারেজ এজ কে ফাইন্ড আউট করতে বলেছে। তো এজ কোথায় পাবো আমরা, দেখো সেলার টেবিলের মধ্যে আমাদের পাশে টেবিলটা আমি রেখে দিয়েছি, দেখায় বুঝতে পারলে। তো আমাদের এজটাকে ফাইন্ড আউট করতে বলেছে, সার্কেল আউট করলাম অ্যাভারেজ এজ, ভালো কথা, হু আর অ্যাট লিস্ট 40 ইয়ার্স ওল্ড, যারা 40 বছর বয়স, মানে অ্যাভারেজ এজ ফাইন্ড আউট করো যারা অ্যাটলিস্ট 40 বছর বয়স আছে, অ্যাটলিস্ট 40 ইয়ার্স ওল্ড। মানে অ্যাটলিস্ট কথাটার মানে কি, দেখো অ্যাটলিস্ট কথাটার মানে হচ্ছে 40 এবং 40-এর থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। অ্যাটলিস্ট যখন বলে দেবে যারা 40 এবং 40-এর থেকে বেশি, 40-এর থেকে কম হলে হবে না। ফর ইচ রেটিং লেভেল, রেটিং লেভেলের গল্প বলে, রেটিং লেভেল কোথায় আছে এখানে, এই রেটিং লেভেলের গল্প কি চলে আসলো। প্রত্যেকটি রেটিং লেভেলের যারা সেলারদের অ্যাভারেজ তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে, যাদের এজ অ্যাটলিস্ট 40 ইয়ার্স, দ্যাট হ্যাজ অ্যাটলিস্ট 2 such সেলার, এরকম দুটো সেলার কিন্তু তোমাদের রাখতে হবে। মানে গল্পটা আরো যদি সিম্পলিফাইড করে তোমাদের বলি, কমপ্লেক্স প্রশ্নগুলোই একদম কমপ্লেক্স হয়ে তোমাদের থাকবে, যাতে পড়ে বুঝতেই তোমাদের প্রবলেম হয়ে যাবে, এরকম ধরনের কিন্তু অ্যাটলিস্ট কোয়ারি আসে পরীক্ষা হলে। প্র্যাকটিক্যাল লেভেল কোয়ারি কিন্তু এরকম ধরনেরই হয়। তাহলে আরো সিম্পল ভাবে বলি, তাহলে কি বলতে চাইছি, তা আমাদের অ্যাভারেজ এজ ফাইন্ড আউট করতে বলেছে কাদের, সেলারদের অ্যাভারেজ এজ যাদের অ্যাটলিস্ট 40 বছরের থেকে বেশি হবে, ভালো কথা, 40 বছর থেকে সেটা 45 হতে পারে, 45 হবে, 46 যাই হোক না কেন, 40 থেকে বেশি হবে, 40 ইয়ার্স ওল্ড বলে দিয়েছে, অ্যাটলিস্ট 40 ইয়ার্স ওল্ড, তার উপরেও হতে পারে, কোনো যায় আসে না। এবং প্রত্যেকটি রেটিং লেভেলের হিসাবে কিন্তু করতে হবে। একদম রেটিং লেভেল 1-এ কারা কারা আছে। ফার্স্ট কথা আমাদের প্রথমে ফিল্টার আউট করে নিতে হবে যে 40 বছরের বেশি কোন কোন সেলার আছে। ফার্স্ট হয়ে গেল, আমি একদম ভেঙে ভেঙে বলছি, আমাদের যে সেলার টেবিলের মধ্যে এজের এগেনস্টে আমি যদি কন্ডিশন ফেলি যে কোন কোন সেলার 40-এর বেশি, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম যে কোন কোন সেলার 40-এর বেশি, সেই হিসাবে আমাদের যে ডেটাটা ফিল্টার আউট হয়ে গেল। এবার যখন আমরা ফিল্টার আউট হবো তার মধ্যেও রেটিং রয়েছে, এবং দেখতে হবে যে এবার ওই যে টেবিলটা, মানে আমাদের অরিজিনাল টেবিলটা ছিল ধরে নাও সেলারের এত বিশাল বড়, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে লিখেছি, তো বিশাল বড় টেবিল থেকে এখান থেকে আমি ফিল্টার আউট করলাম কি, যাদের এজ তোমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 আছে, করে আরেকটা ছোট একটা ডেটা সেট পেলাম, সেটা সেলারি টেবিল ধরে নাও, ওখান থেকে ফিল্টার আউট করে পেলাম, যেখানে
যাদের এজ 40-এর বেশি বা ইকুয়াল তাদের ডেটাগুলো এই যে আউটপুট, মানে এটা প্রথম কোয়ারি যদি লাগালাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 হিসেবে, তাহলে তার আউটপুট এটা আসলো, যার মধ্যে যে ডেটাগুলো আছে তাদের যে এজ কলমটা রয়েছে, তাদের সবগুলো এজ কলমে, যে ধরনের একটা এজ কলম রয়েছে, এজ কলমের সবগুলো ডেটা কিন্তু 40 থেকে বেশি আছে, বা 40 ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, এইটুকু আমি বুঝে গেছি। এবার দেখো এই যে টেবিলটাই পেলাম, তো এই টেবিলের মধ্যে রেটিংও রয়েছে। এবার আমাকে প্রত্যেকটি রেটিং এর হিসাবে আমায় কিন্তু গ্রুপিং করতে হবে। দেখো লিখে দিয়েছে ফাইন্ড আউট অ্যাভারেজ এজ, তো ফাইন্ড আউট কার করতে হবে, ইচ রেটিং লেভেল, প্রত্যেকটি, মানে আমার ফিল্টার করার পর যে ডেটাটা পেলাম তার মধ্যে রেটিং গুলো কলম হয়েছে, রেটিং কলমে 1 হতে পারে, 3 হতে পারে, 4, যেহেতু যতগুলোই রেটিং এর মধ্যে ইউনিক ভ্যালু আছে বা রেটিং এর এগেনস্টে আমাকে হিসাব মতন গ্রুপিং ক্রিয়েট করতে হবে। কেন কি আমরা অ্যাগ্রিগেটেড ফাংশন কোথায় ইউজ করতে পারি, নর্মাল ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, বাট আমরা যখনই বলছি ইচ রেটিং লেভেল, তার মানেই হচ্ছে আমাদের গ্রুপ বাই অ্যাপ্লাই করতে হবে। যদি বলতে ইচ রেটিং লেভেল এরকম যখন কথা বলবে তখন আমাদের গ্রুপ বাই অ্যাপ্লাই করতে হবে, দ্যাট হ্যাজ অ্যাটলিস্ট 2 সেলার, মানে এবং গ্রুপ বাই অ্যাপ্লাই করার পর দেখো আমি এখানে আরো যদি ক্লিয়ারলি তোমাদের জিনিসটা দেখাই, ধরে নাও রেটিং বলে যে এই যে আমি এটাকে জুম আউট করে রেটিং কলমটাকে দেখাচ্ছি, ধরে নাও রেটিং কলমে তোমার, ধরো না আমি হাইপোথেটিক্যালি বললাম যে এখানে 50টা তোমার রো এসছে, মানে এই টেবিলের মধ্যে 50 রোজ আছে, ঠিক আছে, 50 রো কিন্তু আছে, তার মধ্যে রেটিং যে কলমটা রয়েছে তার মধ্যে 1 আছে, ধরে নাও 1 আছে, 1 রেটিং এর আছে, কেউ 8 আছে, 7 আছে, ঠিক আছে, এরকম তোমার ডট 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 এরকম রেটিং এর কলমগুলো 50টা ডেটা এরকম রয়েছে কলমের মধ্যে, যেহেতু 50টা রো মানে কি রেটিং কলমে 50টা এরকম ডেটা থাকবে, তো আমাদের এই রেটিং এর এগেইনস্টে গ্রুপ বাই করতে হবে, ভালো কথা। এবং তুমি কাদের আউটপুট দেবে, যাদের অ্যাটলিস্ট এই রেটিং এ, মানে এই যে রেটিং রয়েছে, ধরে নাও এখানে 2 জন আছে, হাইপোথেটিক্যালি বললাম 8 মানে 8 রেটিং এ 1 জন আছে, 7 রেটিং এর 1 জন আছে, ধরে নাও আরো ধরো এখানে 6 আছে, দুটো 6 ধরে নাও এখানে পাশাপাশি লিখলাম, কলমটা তলার দিকে গেলাম না, পাশাপাশি লিখেছি, তাহলে 6 রেটিং এ 2 জন আছে, আমি যদি জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। তো এই সূত্রে দেখো তাহলে তোমাদের মানতে কি হবে, যে তোমাদের দেখো যারা রেটিং লেভেল 1, তাহলে এই রেটিং 1 এর আমাদের হিসাবে যদি গ্রুপিং করি তাহলে কি পাবো, তাহলে এদের আমি অ্যাভারেজ স্যালারি পেতে পারি আরামসে, অ্যাভারেজ এজ আমি পেতে পারি। অবভিয়াসলি তুমি যদি গ্রুপ বাই করো রেটিং এর উপর, আমরা কিন্তু অ্যাভারেজ কিন্তু আমরা এজ পেয়ে যাব, কোনো অসুবিধা নেই, রেটিং এগেনস্টে অ্যাভারেজ কিন্তু এটা অ্যাভারেজ এজ পেয়ে যাবো। এই 8 এর এগেনস্টেও আমি অ্যাভারেজ এজ পাবো, 7 এর এগেনস্টেও আমি ধরে নাও এখানে আমার হাইপোথেটিক্যালি বললাম, এখানে তোমার ওই হিসাব মতন তোমার এখানে 1 2 3 4 5 6টা তোমার রয়েছে, এখানে অ্যাভারেজ এজ পাবো, এরও কিন্তু আমি অ্যাভারেজ এজ পেয়ে যাবো যদি গ্রুপ বাই করি, হয়ে গেল গল্প শেষ। কিন্তু আমি আউটপুটে কোনগুলোকে নিয়ে আসবো, যেখানে অ্যাটলিস্ট 2টো সেলার থাকবে, মানে দেখো এই 1 আর 1 এর রেটিং এর এগেইনস্টে আমার 2টো অ্যাটলিস্ট সেলার রয়েছে, তাহলে তার অ্যাভারেজ এজটা আউটপুটে নিয়ে আসবে। 6 রেটিংস এর রেসপেক্টে 2টো অ্যাটলিস্ট সেলার রয়েছে, তাহলে তুমি তার অ্যাভারেজ এজটা তুমি আউটপুটে নিয়ে আসবে। এটাই বোঝানোর জন্য আমি এত কিছু বললাম, যে কথাটা বলেছে যে ইচ রেটিং লেভেল দ্যাট হ্যাজ অ্যাটলিস্ট 2 সাচ সেলার, মানে ওই রেটিং লেভেলের 2টো সেলার যাদের আছে তারই অ্যাভারেজ এজটা তোমরা কিন্তু আউটপুটে নিয়ে আসো। কোয়ারিটা কিন্তু কমপ্লেক্স ওয়ে তোমাদের প্রেজেন্ট করবে, অত ইজি ডাইরেক্ট ওয়েতে প্রেজেন্ট করবে না। এখান থেকে এইটুকু তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো সেই সূত্রে কোয়ারিটা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ সিলেক্ট রেটিং, অবভিয়াসলি আউটপুটে কি হবে, অ্যাভারেজ এজ বলেছে, তো আমি রেটিং কমা, আমরা শুধু রেটিং দিতে পারো, যে এবার তোমাদের প্র্যাকটিক্যালে যে এক্সামিনার থাকবে তার উপর ডিপেন্ড করবে সে রেটিং চাই কি অ্যাভারেজ এজ চাই। তো সেই সূত্রে রেটিং কমা অ্যাভারেজ এজ আমি দুটোকেই প্রিন্ট করেছি সেলার টেবিল থেকে, যেখানে এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 থাকে, এটা আমার ফার্স্ট কোয়ারি হয়ে গেল। এখান থেকে আমি একটা ফিল্টার আউট হলাম, মানে যখনই আমি এজ গ্রেটার দ্যান কনসেপ্ট লাগাবো তখনই আমার এই ফিল্টার করে এই টেবিলটা চলে আসলো, মনে মনে ভাবো। তারপর এই টেবিলটার উপর আমি গ্রুপ বাই কি করলাম, রেটিং এর উপর গ্রুপ বাই করে, যেটা বললাম রেটিং এর উপর গ্রুপ বাই করতে হবে, ইচ রেটিং বলে দিয়েছে, তাহলে কার উপর রেটিং গ্রুপ বাই করবে, রেটিং এর উপর। আর রেটিং এর উপর করার পর গ্রুপিং হয়ে গেল, তো গ্রুপিং হয়ে যাওয়ার পর আমি অ্যাভারেজ রেটিং আর অ্যাভারেজ পেয়ে গেছি। এখানে কিন্তু সব ফিল্ডেরই চলে এসছে, যাদের সিঙ্গেল মানে এরকম আছে, মানে যে গ্রুপ বাই করার পর রেটিং এর মধ্যে যারা মোর দ্যান সিঙ্গেল আছে সেগুলোও চলে এসছে, যেরকম দেখতে পাচ্ছ 8 বলে যে রেটিং যে গ্রুপিং করেছি, 8 রেটিং এর জন্য একটাই সেলার আছে, সে তারও কিন্তু এখানে অ্যাভারেজেস চলে এসছে। তারপর আমি গ্রুপ বাই এর উপর কন্ডিশন দিলাম, হ্যাভিং ক্লজ দিয়ে দিতে হয়, বেসিকগুলো অলরেডি আমি ক্লিয়ার করেছি, হ্যাভিং ক্লজের বা গ্রুপ বাই যে আমাদের লেকচারসগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওখানে সব ক্লিয়ার করেছি। এখনো যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, এই লেকচারের ডিসক্রিপশনে রয়েছে, ওখানে একবার ভিজিট করো, আমাদের ওখানে গিয়ে একবার দেখে নাও। তো সেই সূত্রে দাঁড়িয়ে হ্যাভিং আমরা লিখেছি কাউন্ট এসআইডি, মানে অবভিয়াসলি যখন আমরা গ্রুপিং করলাম, গ্রুপ করার পর তুমি যা কিছু করতে পারো, তুমি গ্রুপের মধ্যে এই রেটিং এর কতগুলো আমাদের গ্রুপিং করার পর সেই গ্রুপে কতগুলো রো আছে
সেটা ডিনোট করার জন্য আমি কাউন্টের মধ্যে এসআইডি দিয়ে দিয়েছি, যেখানে কন্ডিশন কাউন্ট এসআইডি, যেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে 2 বা 2 এর থেকে বেশি যারা আছে তাদেরই কিন্তু আউটপুট কিন্তু আমার আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এখানে তোমরা কাউন্ট এসআইডি দিয়েছো, কাউন্ট রেটিংও দিতে পারতে, মানে গ্রুপিং করার পর তোমরা এর উপরে কাউন্টিং করছো, তোমার রেটিং এর উপর কাউন্টিং, মানে দেখো রেটিং এর এগেইনস্টে গ্রুপিং হয়েছে, তো সেগুলো তুমি তার যদি কাউন্ট স্টারও দিতে পারতে, কোনো অসুবিধা নেই। এখানে কাউন্ট তোমরা রেটিং দিতে পারতে, কাউন্টের মধ্যে তুমি স্টার, মানে ওই গ্রুপের মধ্যে কতগুলোর আমার রো আছে, যে যদি আমার 2 এর থেকে বেশি বা 2 বা 2 এর থেকে বেশি হয়, তাহলে সে তার আউটপুট গুলোই আমি কিন্তু দেখতে চাই। এইভাবেও তোমরা করতে পারতে, ঠিক আছে। আমি কাউন্ট এসআইডি দিয়েছি, তোমরা ওখানে ভেরিয়েশন গুলো বলে দিলাম, কাউন্ট রেটিং দিতে পারো, কাউন্ট স্টার দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তো এই প্র্যাকটিক্যাল যেটা থিওরিতে বোঝালাম, সেটা প্র্যাকটিক্যাল একবার করে দেখি তাহলে কি জিনিসটা আসে। স্টেপ বাই স্টেপ দেখাবো। সিলেক্ট স্টার ফ্রম সেলার করেছি, এবার সেলার করার পর ডেটাগুলো ভালো করে দেখো, কারা কারা 45-40 উপরে আছে। দেখো জন, ফার্স্ট যে রোটা, জন আমার 40 উপরে, তারপর হচ্ছে বব 40 উপরে, চার্লিজ হচ্ছে 50, ইভ হচ্ছে 41, ডেভিড হচ্ছে 50, তার মানে একটা 40 নিচে আছে। তারপরে আমি যদি এই জায়গাটাই লিখে দিই সেলার ওয়্যার এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, তাহলে কি আসবে? তাহলে কিন্তু আমাদের এটা ফিল্টার আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, স্ক্রিনটা একটু ছোটই তোমাদের, কারণ কি নাহলে আমি পুরো জিনিসটা দেখাতে পাচ্ছি না, একটুখানি জুম করে তোমরা দেখো ইউটিউবে যখন দেখছো তোমরা। তাহলে 45, 42, 50, তারপরে 41 আর এবং 55, তাহলে আমাদের 35টা উড়ে গেল। এইবার আমরা এখান থেকে বেসিক আইডিয়া পেয়ে গেছি। এবং তাদের দেখো রেটিংস গুলো দেখে নাও, রেটিংস এখানে 8 আছে, তাহলে 8 এর এগেইনস্টে একটা গ্রুপিং পাচ্ছ, 7 একটা রেটিং রয়েছে, 5 রয়েছে, 9 রয়েছে, তাহলে এই করে তাহলে আমাদের কোনগুলো তাহলে আসা উচিত, অ্যাটলিস্ট দুটোর বেশি। তাহলে আমার অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল এখানে কিন্তু দুটো 8 এর রেটিং রয়েছে, মানে একটা 7 এর, একটা 5, একটা 9। তাহলে আমি যদি সিম্পল এই জায়গাটায় আমি যদি এখানে রেটিং কমা অ্যাভারেজ স্যালারি আর গ্রুপ বাই রেটিং করি, তাহলে কি হবে দেখে নাও। তাহলে আমি সিলেক্ট রেটিং কমা অ্যাভারেজ এজ ফ্রম সেলার ওয়্যার এজ গ্রেটার দ্যান 40 অ্যান্ড গ্রুপ বাই রেটিং, আমি যদি এটা করে চালাই দেখো সবগুলো আসবে কিন্তু, দেখতে পাচ্ছ। তাহলে দেখো কি আছে, 7 রেটিং এর এগেইনস্টে একজনই ছিল, তাই অ্যাভারেজ এজ গুলো কিছু হবে না। আর 8 রেটিং এ দুজন ছিল, তার জন্য তার অ্যাভারেজ এজ কি এসছে, দুটোকে যে করে যেটা এসছে যেটা হচ্ছে 43, আমার মোস্ট প্রবলি 47 মনে আর 40 ছিল, ভুল না বলে যদি দেখেছো তোমরা। যাই হোক, অ্যাভারেজ এজ করে 43.5, 5 এর এগেইনস্টে একজনই ছিল এবং 9 এর এগেইনস্টেও একজনই ছিল, সেই জন্য আমার 55 অ্যাকর্ডিং টু মাই ডেটা। এবার আমি যদি জাস্ট এর পেছনে যদি আমি হ্যাভিং লাগিয়ে দিই, হ্যাভিং কাউন্ট স্টার দিতে পারো, কাউন্ট এসে যা তোমরা চাইলে দিতে পারো। আমি হ্যাভিং কাউন্ট স্টার দিয়ে দেখাচ্ছি, কাউন্ট স্টার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছ এবার কয়টা তোমরা, হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, কাউন্ট স্টার দাও, কাউন্ট রেটিং দাও, কাউন্ট এসআইডি, তে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ভেরিয়েশনস গুলো যে আমি এখানে রান করব, তোমরা দেখবে স্ক্রিনে একটাই মাত্র এসছে যাদের কাউন্ট স্টার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে বুঝতে পারলে পুরো জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। স্টেপ বাই স্টেপ ধরে দেখালাম কি করে কোয়ারি বিল্ড আপ তোমাদের করতে হবে। নেক্সট কোয়ারিতে চলে যাই। নেক্সট কোয়ারি বলেছে ফাইন্ড দ্য নেম অফ অল দ্য সেলার, সেলারের নাম চেয়েছে who have reserved red boat but not blue boat, যেসব সেলাররা রেড বোর্ডকে রিজার্ভ করেছে বাট ব্লু বোর্ড রিজার্ভ করেনি, তাদের তোমরা ডিটেলসটা আমাকে দাও। বুঝতে পেরেছো? এবার দেখে নাও কিভাবে কোয়ারিটা ফরমেশন করেছি। দেখো একটা কথা আমি প্রথমেই বলবো যে আমাদের এমন ভাবে রাখতে হবে যে, দেখতে পাচ্ছ যে এখানে সেলার টেবিলের মধ্যে আমরা সেলারের নাম, আমাদের সেলারের নেম চেয়েছে, পেয়ে যাব, আর বোট টেবিল থেকে বোটের কালার পেয়ে যাব। এইটুকু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আর এদের যে সম্পর্ক টেবিল থেকে কোন সেলার আইডি, মানে কোন সেলার কোন বোট চালিয়েছে কোন দিনে, দিনটা বাদ দাও, দিনের কথা এখানে বলেনি, তাহলে এটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তাহলে আমাকে এমন এসআইডি গুলোকে ফাইন্ড আউট করতে হবে রিজার্ভ টেবিল থেকে যারা সারা জীবন রেড বোর্ড চালিয়েছে বাট কখনো ব্লু বোর্ড চালায়নি। খুব ইম্পর্টেন্ট গল্প। কিভাবে করেছি কোয়ারিটা দেখতে পাচ্ছ। সিলেক্ট ডিস্টিং নেম, কেন ডিস্টিংটা ইউজ করেছি তোমাদের একটা বোঝালে বুঝতে পারবে। দেখো রিজার্ভ টেবিলে এরকম হতে পারে যে একটাই এসআইডি অনেকবার রেড বোর্ড চালিয়েছে, তাহলে আমরা তো তার তো একবারই নেবো না, আমরা তো বারবার নেবো না। আমি যখন কোনোভাবে ফিল্টারিং করবো এখান থেকে সিম্পল, তাহলে কি হবে, তাহলে একটাই সেলারের আইডি যেহেতু একটা রিজার্ভ টেবিলে সবসময় ডেটা আছে, তো সেখান থেকে আমাদের কি হয়ে যাবে, আমাদের সেটা আমরা সব রোগগুলো চলে আসবে। তো সব রোগগুলো তো আসার দরকার নেই, এই জন্য আমি একটা মানুষের একটাই নেবো, একবারই নেবো, তাই জন্য ডিস্টিং ইউজ করেছি। ফ্রম সেলার আর এস, রিজার্ভ আর বোর্ড বি, তোমরা জয়েন ছাড়াও করতে পারো, তোমরা নেস্টেড কোয়ারি দিয়েও করতে পারো, দুটো ভেরিয়েশনই করতে পারো, কোনো অসুবিধা নেই। জয়েন ছাড়া করলেও হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাট আমি এখানে জয়েন দিয়ে করলে জিনিসটা অনেকটা কমপ্লেক্স না, সিম্পল হয়ে গেছে। এই অবধি তিনটে টেবিলকে জয়েন করার কিভাবে করবো এটা আমরা ফার্স্ট যে লেকচারসে আমরা ক্লিয়ার করেছি। ফার্স্ট প্রবলেম জাস্ট তিনটে টেবিলের নাম লিখে দেবে কমা কমা দিয়ে, সেলার এস কমা রিজার্ভার কমা বোর্ড বি। এবার তোমাকে জয়েন করার জন্য কন্ডিশন দিতে হবে। সিমিলার কোন কোন আছে দেখো, আমাদের সেলার টেবিলের এসআইডির সাথে
রিজার্ভ টেবিলে এসআইডি যারা সিমিলার হবে তাহলে এই কন্ডিশন দেখো এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু আর ডট এসআইডি। এস আরটা কি গুলো অ্যালিয়াসিং, বারবার সেলার ডট এসআইডি লেখাটা অনেকটা বড় হয়ে যায় বলে ছোট নাম ব্যবহার করেছি। এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু আর ডট এসআইডি অ্যান্ড আর ডট বিআইডি ইজ ইকুয়াল টু বি ডট বিআইডি। এর মানে হচ্ছে দেখো বোর্ড টেবিলের যে বিআইডি যার সঙ্গে সিমিলার হবে রিজার্ভ টেবিলের বিআইডি সেই রোগুলোকে রাখবো। এবং কি বলেছে দেখো অ্যান্ড কালার ইজ ইকুয়াল টু রেড। দেখো রেড চালিয়েছে বাট সে তো ব্লুও চালাতে পারে, তাহলে এটা ফিল্টারিং করতো। এইটুকু লেখা মানে যারা যারা রেড চালিয়েছে তাদের এস নেম ডিস্টিং এস নেম গুলো পেয়ে যাবে, মানে ডিস্টিং রিপিটেশন হবে। ডিস্টিং না লিখলে কি হবে, কিন্তু আমার ডেটাটা আমি ওইভাবে অ্যারেঞ্জ করা আছে বলে সেখানে তুমি কোনো কিছু বুঝতে পারবে না। বাট যদি অরিজিনাল ডেটাবেস যদি হয় যেখানে প্রচুর রোজ আছে সেখানে তোমার একই নাম দুবার দুবার চলে আসবে, তো জন্য ডিস্টিং ব্যবহার করেছি। তো এইটুকু লেখা মানে যারা রেড বোর্ড চালিয়েছে তারা চলে আসবে, বাট যারা ব্লু বোর্ড চালায়নি এখান থেকে কিন্তু আসছে না। ক্লিয়ার হয়েছে? যারা তারা ব্লু বোর্ড চালায়নি এটা কিন্তু এখান থেকে আসছে না, এখান থেকে এটুকু পেয়ে গেলাম কারা কারা রেড বোর্ড চালিয়েছে, ব্যাস এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে তারপরে একটা নেস্টেড কোয়েরি লিখতে হয়েছে যেখানে এস ডট এসআইডি নট ইন, মানে এই এসআইডি গুলো যেটা এই নেস্টেড কোয়েরির মধ্যে থাকবে না এসআইডি গুলো, সেগুলো চাই। দেখো কি লিখেছি, সিলেক্ট এসআইডি ফ্রম সেম, আবার জয়েন করেছি রিজার্ভ এস রিজার্ভ আর বোর্ড বি সেম জয়েন করেছি ওয়্যার এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু আর ডট এসআইডি অ্যান্ড বি ডট আর ডট বিআইডি ইজ ইকুয়াল টু বি ডট, এইটুকু তো জয়েনিং ওপর থেকে বুঝতে পারলে, অ্যান্ড বি ডট কালার ইজ ইকুয়াল টু ব্লু। তার মানে কি এই যে সাব কোয়েরি থেকে আমার কি আসছে, কারা আমাদের কোন আইডি গুলো নিয়েছি, এখানে দেখো এসআইডি গুলো তুলেছি যারা ব্লু বোর্ড চালিয়েছে, ঠিক আছে ভালো কথা। আর এই আউটার এই যে দেখতে পাচ্ছি অ্যান্ড এর আগে যে কোয়েরিটা লিখেছি এখান থেকে কি এসছে, এস নেম গুলো আমি পাচ্ছি অ্যাকচুয়ালি ধরে নাও এখান থেকে আমি পাচ্ছি যারা রেড বোর্ড চালিয়েছে, মানে রেড বোর্ড চালিয়েছে কোন লোকগুলো, এবং তাদের এসআইডি যদি আমাদের এই কোয়েরির মধ্যে আউটপুটের মধ্যে না থাকে তাহলেই আসবে। বুঝতে পেরেছো? নট ইন দেওয়া মানে হচ্ছে এখান থেকে যে এসআইডি গুলো পাবে, এটা নেস্টেড কোয়েরি হয়ে গেছে। নট ইন মানে হচ্ছে এখান থেকে যে আউটপুট গুলো পাবে তার মানে সেই এসআইডি গুলো ব্লু বোর্ড চালিয়েছে। তার মানে কি এরকম হতে পারে, ভেবে নাও আমার যে আউটার যে কোয়েরিটা আছে সেখান থেকে রেড বোর্ড চালিয়েছে এরকম কিছু রোজ আসলো, তো এটা কিছু রোজ যারা রেড বোর্ড চালিয়েছে তারা ব্লু বোর্ডও চালাতে পারে। ধরে না আমি হাইপোথেটিক্যাল বললাম যে 1 2 দেখাচ্ছি, ধরো 1 2 3 আর 4 এই চারটে ধরে নাও যে সেলার আছে তারা রেড বোর্ড চালিয়েছে এন্টায়ার লাইফে, বাট তার মধ্যে 2 আর 3 যে ব্লু বোর্ডও চালিয়েছে, এটা হচ্ছে ব্লু এর জন্য, এটা হচ্ছে রেড এর জন্য। তার মানে এখান থেকে এই সেকেন্ড যে আউট কোয়েরিটা দেখতে পাচ্ছ এখান থেকে যে আউটপুটটা আসবে এসআইডি গুলো আসবে তারা ব্লু বোর্ড চালিয়েছে, আর আউটার কোয়েরি থেকে আসছে যারা রেড বোর্ড চালিয়েছে। এবার এদের মধ্যে আমি যখন বলেছি যে এখান থেকে যেই ভ্যালুগুলো এসছে ইনার কোয়েরি থেকে সেগুলো যদি এখানে প্রেজেন্ট না থাকে নট ইন, তাহলে সেইগুলো করবো, তাহলে 2 আর 3 কে কেটে দিয়ে আমি 1 আর 4 আমার কিন্তু আউটপুট আসবে, মানে যারা শুধু তোমার রেড বোর্ড চালিয়েছে বাট ব্লু বোর্ড চালায়নি। তাহলে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট হয়ে গেল। এরকম যখন কোয়েরি দেবে তখন তোমাকে এরকম ধরনের ভাবে ভাবতে হবে, এখান থেকে ভাবনাগুলো ক্লিয়ার করেছি আর কিছুই না। তাহলে কি বুঝলাম, সিলেক্ট এস ডিস্টিং এস নেম আমরা নিচ্ছি, সেলার তিনটে টেবিলকে জয়েন করে দিলাম, নিয়ে এখানে সিম্পল কন্ডিশন দিলাম যেখানে কালার হচ্ছে রেড, এবং এসআইডি যারা পরের কোয়েরি থেকে যেসব এসআইডি গুলো আসছে যে নটিং যেগুলো থাকবে না সেগুলোকে আমি তার মানে হচ্ছে তারা হচ্ছে ব্লু বোর্ডে জীবনে করেনি, শুধু রেড বোর্ডে করেছে। তো এটাই প্র্যাকটিক্যালি কি একবার দেখে নিই। তো কোয়েরিটা আমি এইভাবে তিনটে লাইনে স্প্লিট করে তোমায় দেখার জন্য একই জিনিস যেটা দেখালাম, ডিস্টিং এস নেম নেবো সেলার এস থেকে রিজার্ভার বোর্ড বি, যেখানে আমাদের ফার্স্ট টেবিলে জয়েনিং করা এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু আর ডট এসআইডি এইভাবে লিখেছি, এখানে কালার রেড এই অফ দি ফার্স্ট কন্ডিশন, এবং তারপরে যে নেক্সট কন্ডিশনটা কি দিই যেখানে এসআইডি নট ইন যে তলার সাব কোয়েরি যেখান থেকে ব্লুটা পেয়ে যাচ্ছি, ব্লু যারা যারা চালিয়েছে তাদের এসআইডি পেয়েছে, যেখানে নট ইন থাকলেই আমি কিন্তু আউটপুটে পেয়ে যাবো। তাহলে আউটপুট একবার চালিয়ে দেখো তোমরা কি হয়। দেখো এস নেম গুলো পেয়ে গেছো, দেখো অ্যালিস জন আর ইভ এগুলো কি ঠিক এস নেম যারা কখনো হয়নি? হ্যাঁ নিশ্চয়ই, আমি যখন বাদবাকিগুলো যখন ডিটেলসে দেখবো তাহলে দেখলে বুঝতে পারবো যে তারা কিন্তু কোনোভাবে ব্লু চালায়নি। সিম্পল আমি যদি এই কোয়েরিটা চালাতাম যে জাস্ট সিলেক্ট স্টার উপরে, যে আমি একবার ভেঙে ভেঙে দেখাচ্ছি জিনিসটা আদৌ ঠিক কিনা, এখান থেকে দুটো কোয়েরি ফরমেশন করে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে সিলেক্ট স্টার ওপরটা যেটা রয়েছে যে সিলেক্ট স্টার লাইন নাম্বার 4 দেখো, সিলেক্ট স্টার ফ্রম সেলার এস, জাস্ট যারা ব্লু কালার রেড কালার চালিয়েছে এরকম একটা কোয়েরি রেখেছি, আর যেটা তলারটা একদম সেম যাতে কালার ইকুয়াল টু ব্লু। তাহলে এই দুটো টেবিলকে আমি চালিয়ে দেখাবো এই কোয়েরি দুটোকে, দেখলে তোমরা আউটপুটটা বুঝতে পারবে, একদম 100 চালিয়ে দেখলে বুঝতে পারবে। দেখো তাহলে ফার্স্ট যে টেবিলে কোয়েরিটা আউটপুটটা উপরে রয়েছে, দেখো জন আছে, দেখো যখন জন দুবার এসে, দেখো আমি বলেছিলাম বারবার যখন জয়েন করবো তখন কিন্তু বারবার নাম চলে ডিস্টিং না দিলে কিন্তু এরকম চলে আসবে। তো জন যেহেতু আমাদের রিজার্ভ, যে আমরা যখন জয়েন করি তখন রিজার্ভ দুটো এন্ট্রি ছিল তাই রয়েছে,
দেখো বোট দেখো B1 ও রেড কালার আর B6 ও রেড কালার, তা সেই সূত্রে দুবার এন্ট্রি আসছে। দেখো অ্যালিস এসছে, বব এসছে, ইভ এসছে, এটা গেল ফার্স্ট। সেকেন্ড দেখো, সেকেন্ড যেটা ব্লু, ব্লু তাহলে দেখো শুধু বব, তাহলে এখান থেকে ববটাকে সরিয়ে দিলেই তো হয়ে যাবে। এই জন্য ববটাকে সরে গেছে আর বাদ বাকি রিস্টিং লাগিয়ে দিয়েছে, ব্যাস আউটপুট চলে এসছে। তাহলে বুঝতে পারছো বব কিন্তু রেডও চালিয়েছে, দেখো ব্লুও চালিয়েছে, তো সেই সূত্রে কিন্তু ব্লুটা ববকে বাদ দিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে বুঝতে পেরেছো এই কোয়ারিটা। চলে আসি নেক্সট কোয়ারির দিকে। থার্ড কোয়ারি সিন কি বলছে, ফর ইচ রেড বোর্ড ফাইন্ড দ্য নাম্বার অফ রিজার্ভেশন। প্রত্যেকটা রেড বোর্ডের এগেনস্টে কতগুলো রিজার্ভেশন হয়েছে সেগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট কথা এখান থেকে কি পাবো, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে রেড বোর্ডের এগেনস্টে নাম্বার অফ রিজার্ভ, তাহলে বোট আর রিজার্ভকে দেখলেই হয়ে যাবে, সেলারের কোনো গল্প নেই। তাহলে আর তিনটে টেবিল জয়েনের কোনো ব্যাপার নেই, দুটো টেবিল জয়েন করলেই তোমরা করে দিতে পারবে। তাহলে ফার্স্ট আমাদের কি দুটো টেবিলে জয়েন করতে হবে, তাহলে দেখো দেখতে পাচ্ছ কোয়ারির আউটপুটে বি নেম মানে বোট, রেড বোর্ড মাথায় রাখবে, রেড বোর্ডের কতগুলো রিজার্ভেশন হয়েছে, রেড বোর্ড আর কাউন্ট স্টার, তাহলে গ্রুপিং করতে হবে, মোটামুটি বুঝতেই পারছো। আমাদের কালার এগেনস্টে গ্রুপিং করতে হবে, কেন কি আমাদের রেড বোর্ড বলেছে, রেড বোর্ডটা কি কালার, তাহলে কালার এগেনস্টে গ্রুপিং করতে হবে। এবার তুমি কাউন্ট স্টার অ্যাজ নাম্বার অফ রিজার্ভেশন, আমরা এটাকে নাম চেঞ্জ করা বলা হয়, যে কাউন্ট স্টারটা আউটপুটে চলে আসবে, যদি এটা না দিতাম এটার নামটা যখন আউটপুটে আসবে এটাতে নাম্বার অফ রিজার্ভেশন বা নাম্বার আন্ডারস্কোর রিজার্ভেশন হিসেবে আউটপুটে তুমি দেখতে পাবে। ফ্রম বোর্ড বি এবং রিজার্ভ আর হয়ে গেল, দুটো টেবিলকে জয়েন করা, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট হলো। এবার তোমার কন্ডিশন দিলে তোমার জয়েন হয়ে যাবে যে বি ডট বিআইডি আর ডট আর আইডি, মানে হয়ে গেল আর ডট বিআইডি, তাহলে মানে আমার জয়েন হয়ে গেল, মানে এই বোট আর রিজার্ভ জয়েন হয়ে গেল। এবার তার সঙ্গে কন্ডিশন কি দিয়েছি, আর দিয়েছি এখানে কালার হবে রেড, রেডের এগেনস্টে কালার হয়ে গেছে। এবার গ্রুপ বাই তুমি দেখো বি ডট, আমরা গ্রুপ বাই করেছি বোট নেমের এগেনস্টে। দেখো আমরা এখান থেকে তুই ফিল্টার করে ফেলেছি বলে আর কালার এগেনস্টে গ্রুপিং করার দরকার নেই, এখানে এই টেবিলের মধ্যে শুধু তোমার রেড বোর্ডই আছে। এবার গল্পটা এখান থেকে আসতে হবে কি, শুধু স্যার আপনি বলেন কালার এগেনস্টে গ্রুপিং করতে, তো ওখানে তো বলে দিয়েছে যে রেড বোর্ডের রিজার্ভেশন বলেছে। এবার রেড বোর্ডটা, এবার বোট ওয়ান আমাদের যদি তোমরা এটা দেখো, মানে সিম্পল যে বোর্ড টেবিলের যে ডেটাগুলো যদি দেখলে বুঝতে পারবে এখান থেকে, আগে বোর্ড টেবিলের ডেটাগুলো ভালো করে একবার দেখো, তারপর আমি এই কথায় আসছি। দেখো দেখলে বুঝতে পারবে বোর্ড টেবিলের রিজার্ভ দেখলে ডেটাটাতে আমি বড় করে দেখাচ্ছি। দেখো বোট 1ও রেড কালার, বোট 4ও রেড কালার, তাহলে এইটুকু, তাহলে এখান থেকে আর দেখুন বোট 6ও রেড কালার, তাহলে তিনটে রেড কালারের বোট হয়ে গেল। এবার প্রত্যেকটি রেড বোর্ডের রিজার্ভেশন তোমাকে বলেছে, ক্লিয়ার হলো। দেখো তিনটে বোট রেড কালারের আছে, বোট 1 রেড, বোট 4ও রেড এবং বোট 6ও রেড। তাহলে আমি যদি এখান থেকে বলি সিলেক্ট স্টার ফ্রম বোট ওয়্যার বোট কালার ইজ ইকুয়াল টু রেড, তাহলে আমাকে দেখো তিনটে কোয়ারি এসছে, কালার ইকুয়াল রেড দিলে তিনটে, তাহলে এই প্রত্যেকটি বোটের কতগুলো রিজার্ভেশন হয়েছিল, তার মানে এই 101 বোট আইডিতে কতগুলো রিজার্ভেশন হয়েছে, 104 বোট আইডিতে কতগুলো হয়েছে, তাহলে সেগুলো ফাউন্ড করতে হবে। হয় তুমি বিআইডির এগেনস্টে গ্রুপিং করো और বি নেম এগেনস্টে গ্রুপিং করো। আমি কালারটা মুখে প্রথমে বলেছিলাম, বাট কালারটা কিন্তু হবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা, আমাদের কি কি করতে হবে, আমাদের নয় আমরা বিআইডি এগেনস্টে গ্রুপিং হতে পারে, বেটার বিআইডি এগেনস্টে গ্রুপিং করাটাই ভালো, কারণ বোর্ড নাম অনেক সময় রিপিট থাকতে পারে, ডুপ্লিকেট হতে পারে, ঠিক আছে। তো বেটার সবসময় বিআইডি এগেনস্টেই করো, তাহলে তোমার জিনিসটা ইউনিকনেস পাবে। এবার আমি বি নেম হিসেবে করেছি কারণ আমার ডেটা অনুযায়ী এটা ফিট করে গেছে, বাট ইন জেনারেল তোমরা গ্রুপ বাই বিআইডি এগেনস্টে করো, হয়ে গেল। তোমরা দেখো এবার যদি বিআইডি এগেনস্টে করো তাহলে কিন্তু তুমি কি পাবে না, তাহলে বিআইডিটাকেও আমাকে আউটপুটে আনতে হবে। আমরা যার এগেনস্টে গ্রুপিং করি সেটাই কিন্তু আমরা আউটপুটে আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। যার এগেনস্টে গ্রুপিং করবো সেটাই আউটপুটে আনতে হবে, এটাই কিন্তু আমাদের কার গল্প, এটা হচ্ছে আমাদের বেসিক গ্রুপ বাইয়ের গল্প। তুমি যার এগেনস্টে গ্রুপিং করবে সেটাই তোমার আউটপুটে আসবে। যাই হোক, তাহলে আমরা এই কোয়ারিটাকে আমরা যাই আউটপুট স্ক্রিনে দেখি কি জিনিসটা বলছে। তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, সিলেক্ট বি নেম কমা কাউন্ট স্টার অ্যাজ রিজার্ভেশন ফ্রম বিআইডি বোর্ড বি রিজার্ভেশন আর ওয়্যার বি ডট বিআইডি ইজ ইকুয়াল টু আর ডট বিআইডি, যেখানে কালার রেড আর গ্রুপ বাই বি নেমের এগেনস্টে করেছে। আমি বললাম বিআইডি এগেনস্টে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিআইডি এগেনস্টে করলে কি হবে, তুমি যদি এখানে বিআইডি এগেনস্টে করো তাহলে তুমি বি নেম কিন্তু আউটপুটে পাবে না, দেখবে আমি গ্রুপ বাই বিআইডি করেছি, সঙ্গে সঙ্গে একটা এরর দিয়ে দেবে, বুঝলাম গ্রুপ ইট ইজ নট আ গ্রুপ বাই এক্সপ্রেশন। তুমি যার এগেনস্টে গ্রুপিং করবে সেটাই তোমার আউটপুটে আসতে হবে, তুমি কিন্তু বিআইডি কে আউটপুটে তুমি এখানে দিতে পারবে। তুমি যদি এখানে বিআইডি দিয়ে দাও কোনো প্রবলেম হবে না। দেখো বিআইডি আর তুমি নাম্বার অফ রিজার্ভেশন যেটা কতগুলো, সেই রো গুলো মানে সেটা কতগুলো হয়তো রিজার্ভেশন টেবিল থেকে দেখে আমরা ততগুলো রো কিন্তু আমাদের কাউন্ট করে আসছে আউটপুটে, ঠিক আছে। কিন্তু তাহলে তুমি যদি এটা বলো যে স্যার আমাকে বি নেমটাও চাই, মানে গ্রুপ বাইটা তো বি নেমের এগেনস্টে করাটাই সব থেকে ভালো হয়, বি নেম তো রিপিট হতে পারে, কেন কি একটা বোটের দুটো নাম হতে পারে, দুটো বোটের সেম নাম হতে পারে, কিন্তু কখনো আইডি কখনো সেম হবে না, কেন কি আইডি হচ্ছে এটা প্রাইমারি কি কনসেপ্ট। তাহলে কি করা যেতে পারে,
দেখো বুঝতে গেলে আমি জিনিসটা তোমাদের একদম ক্লিয়ারলি প্রথমে এখান থেকে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কি করেছি, এখানে সিম্পল যেটা বললাম বি নেমের এগেইনস্টে গ্রুপিং করেছি, গ্রুপ বাই বি নেম। দেখো আমাদের আউটপুট এসছে বোট 1, বোট 6 আর বোট 4, ঠিক আছে। তাহলে এগুলো তিনটেই রেড ইন কালার, সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। তাদের নাম্বার অফ রিজার্ভেশন ছিল 2, 3 আর 1। এবার যদি আমাদের করতে হয়, যদি আমাদের বি নেমকে আউটপুটে আনতে হয়, তাহলে আমাদের কিন্তু করব গ্রুপ বাই করব বি আইডির এগেইনস্টে। তাহলে কি লিখবো, বি ডট আইডি লিখলে তো আমাদের এরার আসবে, আমাদের একটু জানতাম, হয়ে গেল। তাহলে তার পাশে মানে প্রথমে তুমি গ্রুপ বাই করো বিআইডির এগেইনস্টে, তারপরে কমা দিয়ে লিখে দাও বি ডট বি নেম, তাহলে জিনিসটা তোমার কিন্তু ঠিকঠাক আউটপুট, মানে এটাই আসবে, বাট অর্ডারটা একটু অন্যরকম হবে। অর্ডারিং উইল বি ডিফারেন্ট বাট অ্যান্সার উইল বি সেম। তোমরা বিআইডির এগেইনস্টে গ্রুপিং এর সাথে আরেকবার তুমি বি নেমকেও দিয়ে দাও, তাতে তোমার কি হবে, বি নেমটা তোমার আউটপুটে চলে আসবে। গ্রুপিং এগেইনস্টে বিআইডির এগেইনস্টে হচ্ছে, তারপরে গ্রুপিং বি নেমের এগেইনস্টে হবে, তো কোনো অসুবিধা নেই। তো তুমি অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট সেট, তাহলে তুমি বিআইডির এগেইনস্টে যদি গ্রুপিংও হয়ে যাবে এবং বি নেম তুমি আউটপুটও পাবে। যেই আমি রান করালাম, দেখো আমাদের কিন্তু একই জিনিস আসবে, জাস্ট ঘুরে গেল, বি বোট 6 ওপরে হয়ে গেল, বোট 1 তারপর বোট 4, জিনিসটা কিন্তু ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। ওটা লিখলেও ছিল, এটা লিখলেও তুমি পাবে, কোনো অসুবিধা হবে না। ব্যাস তোমরা বি নেম দিয়েও করতে পারো, বিআইডি দিয়ে করতে পারো, বাট বিআইডিটা হলে কি হবে, তোমার জিনিসটা ইউনিকনেসটা মেনটেন থাকবে, আর কিছুই না। চলে যাই পরের কোয়েরি দেখি কি দিয়েছে। ডিতে চলে এসেছি যে ফাইন্ড দ্য নেম অফ অল দ্য সেলার হু রিজার্ভ ম্যাক্সিমাম রেড বোর্ড। ভালো করে বোঝো, যে সব থেকে বেশি ম্যাক্সিমাম রেড বোর্ড চালিয়েছে তার তোমার নামটা তোমাকে রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম রেড বোর্ড চালিয়েছে, প্রথমে বুঝতে হবে রেড বোর্ড কারা কারা চালিয়েছে, প্রথমে সেটা জানতে হবে যে কোন এসআইডি। এবার সে কোনটা কে ম্যাক্সিমাম তো পরে আসবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি করে করবো, যে কোয়েরিটা দেখে নাও, সিলেক্ট এস নেম ফ্রম সেলার, জয়েন করবো সিম্পল এস রিজার্ভ আর বোর্ড বি, ওয়্যার এসআইডি এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু আর ডট এসআইডি, তো বেসিক আমরা অলরেডি জয়েনিংটা দেখে নিয়েছি উপরে, অ্যান্ড আর ডট বিআইডি ইজ ইকুয়াল টু বি ডট বিআইডি, মানে আমার জয়েন হয়ে গেল, মানে তিনটে টেবিলকে জয়েন হয়ে গেল। কন্ডিশন কি দিলাম, যে বি কালার রেড হবে, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। তো তাহলে কারা কারা জয়েন করার পর কারা কারা রেড বোর্ড চালিয়েছে আমি এটা পেয়ে গেলাম, এইটুকু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। কোন কোন ওই জয়েন করার পর যখন আমি এইটুকুনি কন্ডিশন দিলাম, মানে আমরা পেয়ে গেলাম কারা কারা রেড বোর্ড চালিয়েছে, তার একটা আইডিয়া এখান থেকে পেয়ে গেলাম। এবার কি ম্যাক্সিমাম চালিয়েছে কি করে পাবো, এবার তার মানে কি, আমি যখন পেলাম তাহলে আমার টেবিলের মধ্যে সবই রয়েছে, যেহেতু বেসিক্যালি আমাদের সব আউটপুটে শুধু নেম অফ দ্য সেলার বলেছে, তাহলে আমি গ্রুপ বাই কার উপরে করবো, এস নেমের উপর গ্রুপ বাই করেছি। কারণ কি আমাদের এক একটা আমাদের বলেছে কি কারা কারা ম্যাক্সিমাম রেড বোর্ড কারা চেয়েছে সেটা পেয়ে গেলাম। এবার তাদের নেমের এগেইনস্টে যদি গ্রুপিং করি, মানে এস নেমের এগেইনস্টে যদি গ্রুপিং করলে কি হবে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কারা কারা টোটাল আমাদের কি পেলাম, নাম্বার অফ কাউন্টস পেয়ে যাচ্ছি। মানে এস নেমের উপর যদি গ্রুপিং করি, মানে ধরে নাও যে আমাদের ছিল বব ছিল, এলিস ছিল, এসব ছিল, তাহলে তারা কারা মানে রাম সাম যদু মধু ধরে নাও নাম, তারা এরকম ভাবে গ্রুপিং হয়ে গেল যে কতবার চালিয়েছে রেড বোর্ড চালিয়েছে, এটুকু পেয়ে গেলাম। তাহলে গ্রুপিং করলাম এস নেম, মানে তারা কতবার চালিয়েছে সেটাও পেয়ে গেলাম। এবার আমরা কি করব, তারপরে আমরা এরপর দেখো গ্রুপ বাই, দেখো ওয়্যার ক্লজ, তারপরে গ্রুপ বাই ক্লজ লাগলাম, তারপরে যে অর্ডার বাই ক্লজ, দেখো কোনো কমা দিয়ে কোনো কমা নেই, কিন্তু স্পেস দিয়ে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েরি, এখান থেকে শিখে গেলে জয়নিং আর গ্রুপ বাই আর অর্ডার বাই একসাথে কি করে বসতে পারে, এখান থেকে ভালো জিনিস তোমরা জেনে যাচ্ছ। অর্ডার বাই কাউন্ট স্টার ডিএসসি, দেখো যে আমরা যখন গ্রুপিং করে নিলাম, তারপর আমরা কি করছি, ওই গ্রুপের এগেনস্টে আমরা অর্ডার বাই করছি, মানে শর্টিং করছি কার এগেনস্টে, কাউন্ট স্টার, মানে এক একটা গ্রুপের মধ্যে কতগুলো করে রো আছে, কাউন্ট স্টার আমাকে সেটাই বলে। তাহলে একটার মধ্যে 3টে, একটার মধ্যে 4টে, একটার মধ্যে 5টে, এরকম ভাবে কতগুলো রো আছে এক একটা গ্রুপের মধ্যে, তার এগেনস্টে শর্টিং হবে। যে সব থেকে দেখো ডিএসসি দেওয়া মানে যে সব থেকে বেশি কাউন্টে থাকবে সে ওপরে চলে যাবে, সবার উপরে। তার মানে এই যে গ্রুপ ধরে নাও এই নামের 3টে 4টে 5টা আমার রো আছে, তাহলে এই সবার উপরে চলে যাবে। এইভাবে আমাদের শর্টিং হয়ে গেল। করে আমাদের শুধু বলেছে কি কে ম্যাক্সিমাম, আমাদের কিন্তু শর্টেড রেজাল্ট চাইনি, কে ম্যাক্সিমাম চালিয়েছে সেটা শুধু চাই। এই জন্য আমরা লিখেছি ফেচ ফার্স্ট রো অনলি। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, শর্টিং এর পর অনলি প্রথম রোটাকে আউটপুট পাওয়ার জন্য আমরা শুধু লিখবো ফেচ ফার্স্ট রো অনলি। এটা কিন্তু কোথায় চলবে, এটা কিন্তু অনলি ফর যেটা ওরাকেলের এসকিউএল যেটা রয়েছে সেখানে কিন্তু এই কমান্ডটা চলবে, মাইএসকিউএল কিন্তু চলবে না। মাইএসকিউএল হচ্ছে লিমিট 1 দিলে কিন্তু হয়ে যায়। দুটো অনেক ভার্সনের এসকিউএল বেরিয়েছে, এক একটা এসকিউএলের মধ্যে কিছু কিছু সিনট্যাক্স একটু ডিফারেন্ট আছে, বাদ বাকিটা মোটামুটি সিমিলার হয়ে যাবে। বাট এখানে কিন্তু যদি তোমরা ওরাকেল এসকিউএলে যদি করো তাহলে ফেচ ফার্স্ট রো অনলি নেবে, আর যদি মাইএসকিউএলে করো তাহলে লিমিট 1 দিলেই কিন্তু তুমি এই জিনিসটা মানে প্রথমটাই শুধু পাবে, মানে ফার্স্ট রোটাই তুমি আউটপুটে পাবে। তাহলে যেটা বললাম সেটা আমরা একবার প্র্যাকটিক্যালে জিনিসটা করে দেখি।
আমি কোয়ালিটা ওয়ান থেকে যেটা থিওরিটিক্যাল দেখলে সেটা প্র্যাকটিক্যাল এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে সিলেক্ট এসনেম ফ্রম সেলারেস রিজার্ভার বোর্ড বি, যেখানে সেলার ডট এসআইডি ইকুয়াল টু আর ডট এসআইডি, এবার জয়েনিং করে। এইটা তো আমি মোটামুটি এর আগের দুটো মানে দু নম্বর কোয়ালিতেই মোটামুটি দেখেছি, খুব যদি ভুল না বলি। ওখানে এসনেম ছিল, স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি, কারা কারা রেড বোর্ড ছিল সেটা পেয়ে গেছি। এবার সেখান থেকে আমরা এসনেমের উপরে অর্ডার বাই করছি, করে আমরা কাউন্ট স্টার করছি কি কার এগেইনস্টে, যে আমরা কাউন্ট করছি যে গ্রুপিং এর উপর যে গ্রুপটা তৈরি করলাম সেই গ্রুপের যে এক একটা গ্রুপে কতগুলো করে রো আছে তার এগেইনস্টে আমরা অর্ডার বাই করেছি, করে আমরা সর্টিং হয়ে গেছে। আর প্রথম রোটাকেই আমরা শুধু আউটপুটে নিয়ে এসেছি, মানে শুধু এসনেমটাই পেয়েছি। যদি রান করাই কোয়েরিটা দেখতে পাবে তোমরা যে অনলি অ্যালিসই আছে। তো অ্যালিস কি করে বুঝবে যে অ্যালিসই শুধু আছে? তাহলে আমরা চাইলে এটা কাজ করি, আমরা এখান থেকে এই ফার্স্ট কোয়েরিটাকেই চালাই, কন্ট্রোল সি করে আলাদা করে যদি চালাই তাহলে কি দেবে। অলরেডি আমরা সেকেন্ডে এটা দেখেছিলাম, খুব যদি ভুল না বলি, তোমরা যদি মনে পড়ে যে আমরা কিন্তু এখানে সেকেন্ডে করেছিলাম। দেখো দেখতে পাচ্ছ যে এখানে রেড বোর্ড কতবার চালিয়েছে, তাহলে দেখো গল্পটা। দেখো এখানে অ্যালিস দুবার চালিয়েছে, জন দুবার চালিয়েছে, বব একবার আর ইভ একবার। বাট যেহেতু আমরা অর্ডার বাই করছি, সর্টিং যখন করি আমরা, যখন গ্রুপ বাই, এরপরে যদি সিম্পল যদি গ্রুপ বাই লাগাও, গ্রুপ বাই লাগালে তো তুমি এখানে শুধু জয়েন ছাড়া পে ছাড়া পাবে না। তো গ্রুপ বাই কি করবে, গ্রুপিং তৈরি করবে জন অ্যালিস। তাহলে যখন সর্টিং হলো অ্যালিস উপরে চলে গেছে, তো এই হিসাবে জনকেও আসা দরকার ছিল। তো ম্যাক্সিমাম দেখো একটাই প্রথম রোটাকেই নিয়েছে, এইভাবে আউটপুটটা এসে ম্যাক্সিমাম কারা কারা গিয়ে বোর্ড চলেছে, ম্যাক্সিমাম টাই হয়ে গেল, ফার্স্টেরটাই আসবে, সেকেন্ডেরটা আর আসবে না অ্যাকর্ডিং টু দিস। যে আমি চাইলে যদি ফার্স্ট টু রো হয় তাহলে সেকেন্ড রো যদি এখান থেকে পাবো, ইকুয়াল কখনোই করা যাবে না। যদি দুটো রো চাও এখানে তো প্রথম দুটো রোই আসবে। তোমরা ম্যানুয়ালি করে দিতে পারো, দেখো এসএম করো, কাউন্টস্টার করলাম, প্রথম দুটো রো আসবে। তখন কাউন্টস্টার থেকে মোটামুটি যদি তাই হয় তাহলে এখান থেকে দেখে বুঝতে পারবে প্রথম দুটো রো এলেই তো মোটামুটি আউট হয়ে গেল। জন 2 অ্যালিস 3, এখানে যদি মোটামুটি তুমি ফার্স্ট 3 রো দাও, মোটামুটি এইভাবেই তোমাদের করতে হবে। যদি 3 রো করে এটাকে চালিয়ে দেখো তাহলে কি আসবে, দেখো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে কাউন্টস্টারটাও আসছে, যেহেতু টাই হলে বুঝতে পারবে। দেখো 3টে রো আসলে এখানে 1, তার মানে হবে না, তাহলে প্রথম দুটোই ম্যাক্সিমাম হবে। এইভাবে এটা ম্যানুয়াল, এটা ডাইরেক্ট কখনো ভাবে আসবে না যে টাই খেয়ে গেলে দুটো রো আসবে, এটা কোনোদিন আসবে না, ঠিক আছে। যদি টাই খেয়ে গেল তোমাকে ডিপেন্ড করতে হবে তোমার, তাহলে 3টে রো যদি দুটো রো টাই খায় তাহলে দুটোতে নিয়ে দেখো, দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে অসুবিধা নেই, তাহলে প্রথমটাই নেবে, তাহলে অ্যান্সারে ফেচ ফার্স্ট রো অনলি করে দেবে। আর যদি দুটো রো টাই খেয়ে যাবে 3টে দিয়ে দেখবে 3টে টাই খাচ্ছে কিনা, 3টে টাই গেলে বুঝে গেলে তাহলে ফার্স্ট 2 রো অনলি করে দেবে। তাহলে মোটামুটি এইভাবে তোমাকে ম্যানুয়ালি এটা দেখে একটু করে নিতে হবে। এটা কিন্তু একদম স্পেসিফিক কখনোই হবে না, যদি টাই খেয়ে যায় তাহলে তো হয় তুমি ফার্স্ট রোটাই নাও। এখন ডেটার অনুযায়ী টাই খাচ্ছে না, আমার ডেটা অনুযায়ী টাই খেয়েছে, অন্য ডেটা অনুযায়ী নাও টাই খেতে পারে, তাহলে হিসাব মতন ফেজ ফার্স্ট রো অনলিতেই হয়ে যাবে। বাট তোমরা এরকম ম্যানুয়ালি একবার করে কিন্তু তোমরা জিনিসটাকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলে আসি এর পরের কোয়ারিতে কি দিয়েছে। এর পরের কোয়ারি ইতে দিয়েছে যে ফাইন্ড দ্য নেম অফ অল দ্য সেলার who have reserved at least 3টে বোর্ড রিজার্ভ করেছে, তুমি দিয়ে দাও 3টে বোর্ড যারা যারা রিজার্ভ করেছে তাদের নামগুলো দিতে বলেছে। এটা সেম উপরের মতনই, যে সিলেক্ট এসনেম কমা কাউন্টস্টার, আমি 3টে টেবিলকে জয়েন করেছি, সেলার এস রিজার্ভার। দেখো কারা কারা, দেখো বোর্ডের তো ডিটেলস দরকারই নেই, 3টে টেবিলকে জয়েন করার জন্য দরকার নেই, শুধু বলেছে কারা কারা 3টে বোর্ড রিজার্ভ, অ্যাটলিস্ট 3টে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, অ্যাটলিস্ট মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে সেলার আর রিজার্ভকে জয়েন করলেই তো পেয়ে যাবো। আমি এখানে এসআইডি গুলো তো রয়েছে, তাহলে এখানে এন্ট্রিগুলো পেয়ে যাচ্ছে যারা রিজার্ভ করে 3-এর বেশি, হয়ে গেল। তাহলে আমি কি করেছি, শুধু সেলার আর রিজার্ভকে জয়েন করেছি, গ্রুপ বাই করেছি কার এগেনস্টে, এস নেমের এগেনস্টে করেছো তোমরা। কিন্তু এস নেমটা আউটপুটে এসছে বলে এস নেমের উপর এগেনস্টে গ্রুপিং করেছি। তোমরা ওই এসআইডির এগেনস্টে করতে পারো, যদি মাঝে মাঝে টাই খেয়ে যায়, যদি বলি না টাই না ডুপ্লিকেট যদি হয় তখন কি হবে, তাহলে ডুপ্লিকেট অনুযায়ী তাহলে একই মধ্যে চলে আসবে না। যদি তোমরা এসআইডির এগেনস্টে গ্রুপিং করে কমা দিয়ে এস নেম লিখতে পারো, যেটা আমি অলরেডি বলেছি। বাট যেহেতু আমার ডেটা সেটটা এমনভাবে ডিজাইন করা আছে যে প্রবলেম হবে না বলে আমি এখানে এস নেম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এসআইডি কমা এস নেম দিতে পারো, আর প্রিন্টে তুমি এস নেম, আর তারপরে হ্যাভিং কি দিয়েছি, হ্যাভিং কাউন্টস্টার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। খুব সিম্পল, অলরেডি আমরা এখানে যেহেতু ছটা কোয়ারি করছি, ওপর থেকে অনেক কিছু কনসেপ্ট দেখে বুঝে গেছি আমরা। আশা করি এটা খুব সমস্যা হচ্ছে না। এস নেমের এগেনস্টে গ্রুপিং করেছি, তাহলে এস নেম আউটপুটে আসছে, তাদের কাউন্টটাও আউটপুটে আসছে, যে তাদের যে গ্রুপিং করার পর কতগুলো রো আছে সেই গ্রুপের মধ্যে কাউন্ট স্টার দিয়ে পেয়ে যাচ্ছি। এবং কন্ডিশন কি দিয়েছি, যারা যাদের অ্যাটলিস্ট কাউন্ট স্টার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হবে, মানে অ্যাটলিস্ট ওই গ্রুপের মধ্যে 3-এর বেশি রো হবে, তাদেরই কিন্তু আমাদের আউটপুটে কিন্তু পাবো। এখান থেকে আইডিয়া ক্লিয়ার করছি, আর কিছুই না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা, আমরা একই জিনিসটা যেটা থিওরিতে বললাম, এটা প্র্যাকটিক্যাল আমরা একই জিনিস কোয়ারিটা লিখে দিয়েছি, সিলেক্ট এস নেম কমা কাউন্টস্টার ফ্রম সেলার এস রিজার্ভার, আমরা দুটো টেবিলকে জয়েন করেছি এবং আমরা গ্রুপিং করেছি এস নেমের উপরে, এবং হ্যাভিং কাউন্টস্টার দিয়েছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। এখান থেকে কি কি বুঝছি, যে জয়নিং আর গ্রুপ বাই অর্ডার বাই একসাথে কি করে ব্যবহার করতে হয়, তো এই ব্যাপারগুলো এখান থেকে আমরা ক্লিয়ার করছি, আর কিছুই না। হয়তো এই কোয়ারি তোমরা প্র্যাকটিক্যালে সেম ডিটো কোয়ারি পাবে না, বাট এখান থেকে একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর কিছুই না। যদি এটাকে রান করি দেখতে পাচ্ছ আমাদের আউটপুটে কি চলে আসবে, দেখো বব 3 বার চালিয়েছে, অ্যালিস 3 বার, দেখো 3-এর বেশিগুলোই কিন্তু আমার ডেটা অনুযায়ী
আউটপুটটা কিন্তু এখান থেকে আসছে। এটা অলরেডি প্রথমে দেখিয়েছি, এটা আর কিছুই না। এবার চলে গেলাম লাস্ট কোয়ারিতে, এখানে এটা খুব কমপ্লেক্স কোয়ারি, দেখতে পাচ্ছ, দেখে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই লাস্ট কোয়ারিটা খুবই টাফ লেভেল কোয়ারি। এই পুরো প্রশ্নটাই ক্যালকাটা ইউনিভার্সিটি প্রচুর টাফ লেভেল প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিয়েছিল, লাস্ট 10 ইয়ার্স থেকে আমি নিয়েছি এটা। তো লাস্ট প্রশ্নটা দেখো, ফাইন্ড দ্য নেম অফ দ্য সেলার who have reserved a white boat and a green boat on the same day। মানে একই দিনের মধ্যে যারা হোয়াইট আর গ্রিন একই সাথে চালিয়েছে তাদের গল্প কিন্তু তোমাদের বলতে বলেছে। মানে এমন একটি সেলারের নামগুলো দাও যারা হোয়াইট বোট এবং গ্রিন বোট একই দিনে চালিয়েছে। দেখো একই দিন বলতে গেলে ডেটের কথা বলেছে, মানে হতে পারে সকালবেলা একটা মানুষ সাদা বোট নিয়ে সেলে গেছিল, সেল করতে গেছিল, রিজার্ভ করেছিল সাদা বোট একটা কোনো সেলার, আর সে বিকেলবেলা সে আবার গ্রিন বোট নিয়ে চালিয়েছে, একই দিনে দুবার চালিয়েছে সে, এরকম গল্প হতে পারে। তাহলে গল্পটা এবার কিভাবে করব, খুবই কমপ্লেক্স লেভেলের কোয়ারি। প্রথমে আগে সেটাকে আমাদের ভালো করে জুম করে আমি তোমাকে কনসেপ্টগুলোকে ভালো করে এখানে বোঝাচ্ছি। দেখো কি প্রথমে কি দরকার আমার প্রথমে জানতে হবে। দেখো সিম্পল, আমি এখান থেকে আমি দুটো লাইন আমি জানবো, একটা বেস করে এখানে কিন্তু নেস্টেড সাব কোয়ারি দিয়ে জিনিসটাকে আমি সলভ করেছি। একবার দেখলে জিনিসটা বুঝতে পারবে। তোমরা অন্য ধরন চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এটা হচ্ছে অপটিমাল ধরন আমি এখানে ভেবে করেছি। দেখো যে সিলেক্ট ডেট ফ্রম রিজার্ভ where BID in nested query, select BID from boat where color is equal to white। তাহলে আমি ডেট গুলো পাচ্ছি। দেখো আমার ডেট আছে, টেবিলটা দেখতে পাচ্ছ ডেট। এবার এই রিজার্ভ যে ডেট আছে, তাহলে আমরা কি করছি, আমরা এই রিজার্ভ টেবিল থেকে ডেট গুলো তুলছি। কোন ডেট গুলো তুলছি, যেই সব এই বিআইডি গুলো প্রথমে দেখো, এই যে কোয়ারিটা সিলেক্ট বিআইডি ফ্রম বোট ওয়্যার কালার ইকুয়াল টু হোয়াইট, মানে প্রথমে যে বোট টেবিল থেকে আমরা বিআইডি গুলো তুলছি যার কালার হচ্ছে হোয়াইট। হয়ে গেল, বুঝে গেলাম। সেই বিআইডি গুলো রিজার্ভ টেবিলে যেই ডেটে প্রেজেন্ট আছে সেই ডেট গুলোকে তুলে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের একটা সেট তৈরি হলো। ধরে নাও কিছু ডেট রয়েছে এখানে এই সেট থেকে, যারা এই ডেটগুলোতে আমার হোয়াইট কালারের বোর্ড চালানো হয়েছে। হয়ে গেল হোয়াইট বোর্ড, মানে এই ডেটগুলোতে হোয়াইট বোর্ড চালানো হয়েছে। এখান থেকে একটা সেট পেলাম। আর একটা সেট দেখো, সিলেক্ট ডেট ফ্রম রিজার্ভ, আবার সেম জিনিস লিখেছি, ওয়্যার বিআইডি ইজ ইকুয়াল টু সিলেক্ট বিআইডি ফ্রম বোট ওয়্যার কালার ইজ ইকুয়াল টু গ্রিন। তার মানে সেম জিনিসটা করলাম যে আমরা যেসব বোটের কালার গ্রিন তার বিআইডি গুলো রিজার্ভ টেবিলে যেখানে যেখানে এন্ট্রি থাকবে তার ডেট গুলোকে তুলে নিলাম। তার মানে কিছু ডেট আমি ফের তুললাম এরকম ভাবে, যাদের যেসব কোন ডেটগুলো তুলেছি, যে ডেটগুলোতে গ্রিন কালারের বোট চালানো হয়েছে। এখান থেকে একটা জিনিস কিন্তু খুব ভালো ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এইটুকু আমার দরকার, এইটুকু ক্লিয়ার করে নিয়েছি। এইবার দেখো মেইন গল্প। দেখো তার মানে কি কিছু ডেট রয়েছে এখানে। ধরুন আমি হাইপোথেটিক্যালি বলছি, জাস্ট বোঝানোর জন্য 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6, এই ডেটগুলোতে হোয়াইট বোর্ড চালানো হয়েছে। এখানে ধরে নাও গল্পটা এখানে 1 আছে, ধরে নাও এখানে 8 আছে, এখানে ধরে নাও 7 আছে, এখানে ধরে নাও 2 আছে, এখানে 3 আছে। তার মানে কি এই ডেটগুলো পেলাম, মানে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে হোয়াইট বোর্ড চালানো হয়েছে, গ্রিন বোর্ড 1 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 2 তারিখ আর 3 তারিখে চালানো হয়েছে। এইবার ভালো করে ভাবো, তার মানে আমার এখান থেকে একটা জিনিস আমাকে ফাইন্ড আউট করতে হবে যে হোয়াইট বোর্ডের যে দিনগুলো কোন আর এই গ্রিন বোর্ডের দিনগুলোর কমন কি আছে। মানে দুটো যে সেটের থেকে কমন আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো, যেটা না 2 আর 3, মানে 2 আর 3 এই দুটো ডেটে হোয়াইট অ্যান্ড গ্রিন দুটো বোটই চালানো হয়েছে। তাহলে এখান থেকে এবার দেখো, দেখলে বুঝতে পারবে। ভালো করে দেখো, এবার আমাদের ব্র্যাকেটিং আমি কোয়েটা একটু ক্লিয়ার করে নিই প্রথমে। এবার ব্র্যাকেটটা ভালো করে দেখো। দেখো সিলেক্ট এসআইডি ফ্রম রিজার্ভ ওয়্যার ডেট ইন, হয়ে গেল যে সিলেক্ট ডেট ফ্রম রিজার্ভ করে এই কোয়ারিটা তো অলরেডি আমরা পেয়েছি। এই কোয়ারিটা যেটা আন্ডারলাইন করছি এখন সেটা হচ্ছে এই ফার্স্ট কোয়ারির আউটপুট। হয়ে গেল অ্যান্ড ডেট ইন দিয়ে আবার সেকেন্ড কোয়ারির এই যে সেকেন্ড কোয়ারি আউটপুটটা এখানে রয়েছে। তার মানে এখান থেকে কি বুঝলাম, যে আমরা এখান থেকে এসআইডি গুলো তুলছি, যে এসআইডি গুলো এই প্রথম ওয়্যার দিয়ে ডেট ইন মানে এই ডেটের মধ্যে রয়েছে, অ্যান্ড এই ডেট মানে এই দুটো সেটের মধ্যে যেটা কমন ডেট, এই কমন 2 আর 3, এই 2 আর 3 এর মধ্যে এই 2 আর 3 এ কোন কোন এসআইডিস গুলো আছে, যে সিলেক্ট এসআইডি ফ্রম রিজার্ভ ওয়্যার ডেট ইন এই ফার্স্ট কোয়ারির যে সেটটা দিয়ে দিয়েছি, এবং ডেট ইন সেকেন্ড কোয়ারি, এই দুটোতে যেগুলো ম্যাচ খাবে কমন থাকবে তার এসআইডিস গুলো তুলবো। ঠিক আছে, মানে ধরে নাও এসআইডি, ধরে নাও 2 তারিখে আমি হাইপোথেটিক্যালি বলছি S01 চালিয়েছে, S02 চালিয়েছে। এখানে ধরে নাও এখানে আবার গ্রিন বোর্ড চালিয়েছে 2 তারিখে, এরকম হতে পারে যেটা S01 চালিয়েছে, S05 চালিয়েছে। তাহলে কি কি তুলছি আমি,
তাহলে আমি কমন গুলো যে যে ডেট গুলোতে আমি কমন পেয়ে তার এসআইডিস গুলো তুললাম, S01, S02, S01 আর S05 এইগুলোকে তুলেছি। তারপর কি করেছি, হয়ে গেছে। এটা হচ্ছে তোমার নেস্টেড কোয়ারি। পুরো এই কোয়ারিটার আউটপুটটা কি হবে বুঝে গেছে, এইটুকু কোয়ারি আমি পুরো ক্লিয়ার করে ফের বলছি। জাস্ট এইটুকানি কোয়ারির আউটপুট কি হবে, তাহলে এখান থেকে আমি শুধু এসআইডি গুলো পেলাম। কি পেলাম, এসআইডি গুলো পেয়েছি, যে এসআইডি গুলো 2 আর 3 মানে যেটা দুটো সেট তৈরি করেছিলাম, যে সেটে কমন কারা কারা 2 আর 3 এর ডেটটা কমন ছিল। এই 2 আর 3 এর যারা হোয়াইট, মানে আমরা জানি 2 আর 3 তে আমরা এই সেটটা পেয়েছি হোয়াইট বোর্ডের, এই সেটটা গ্রিন বোর্ডের। তাহলে এই 2 আর 3 তে কোন কোন এসআইডি আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। 2 আর 3 এই ডেটে কোন সেলার চালিয়েছে বোর্ড তার ইনফরমেশন গুলো পেয়ে গেছি। ধরে নাও এখান থেকে যে সেটটা পেলাম S01, S02 পেয়েছি, S01 পেয়েছি, S05 পেয়েছি, ব্যাস। এইবার আমরা এই আইডির এগেনস্টে গ্রুপিং করব। দেখো গ্রুপ বাই, দেখো এবার দেখো গ্রুপ বাই এসআইডি। যদি গ্রুপ বাই এসআইডি করি S01, এবার S02, S05 এর মানে S01 এর এগেনস্টে দুটো রো আছে, S02 এর এগেনস্টে একটা রো, আর S0 গ্রুপ যদি করো এরকম ভাবে রো আসবে হ্যাভিং কাউন্ট স্টার ইকুয়াল টু 2, যাদের একদম এক্সাক্ট ইকুয়াল টু 2 আছে যেরকম S01 এর, সেটাই তোমার কিন্তু ফাইনাল আউটপুট তোমার হবে। কিন্তু অবভিয়াসলি সে দুটোই চালিয়েছে, কারণ আমরা তো সেগ্রিগেট ওইভাবেই করেছি না, কারণ কি আমরা ওখান থেকে কিছু পাবো। হ্যাঁ, তুমি এবার গল্পটা এরকম থাকবে, S01 আর S02 যেটা কোন থেকে এসছে সেখান থেকে আমরা এখান থেকে একটা আইডিয়া এখান থেকে পেয়ে গেলাম যে S01 আর S02 কিন্তু আমার হোয়াইট যারা চালিয়েছে তার যে দুটো ডেট ছিল, কমন দুটো ডেটের মধ্যে S01, S02 ছিল, এবং S01 আর S05 ছিল হচ্ছে গ্রিন বোর্ড। তাদের মধ্যে যারা নাম্বার অফ রোজ দুটো হবে তারাই সেটা তোমার আমার আউটপুটে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলে আসি, এটা একটা প্র্যাকটিক্যাল ভার্সনটা একবার দেখে নিই। এটা আমি এক একটা লাইনে রেখেছি তোমাদের দেখানোর জন্য, পুরো তো একসঙ্গে দেখানো যাবে না। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এসটিএম চাইছি, যেখানে এসআইডি পাবো এই পুরো কনসেপ্ট থেকে। পুরো এটা হচ্ছে একদম এটা নেস্টেড কোয়ারি, পুরো এটা দেখতে পাচ্ছ পুরোটা ইজ দ্য নেস্টেড কোয়ারি। তাহলে এটা আমি ভাঙা তোমাকে বুঝিয়েছি, তোমাদের বুঝিয়ে দিয়েছি যে আমরা ডেট চাই যারা হোয়াইট চালিয়েছে, ডেট চাই যারা গ্রিন চালিয়েছে, তাদের মধ্যে যেগুলো কমন পাবো সেগুলোকে আমরা তার এসআইডি গুলো তুলবো, তার এগেনস্টে গ্রুপিং করবো, দেখবো যাদের অ্যাটলিস্ট দুটো করে থাকবে সেটাই কিন্তু আমার আউটপুটে চলে আসবে। যখন আমি রান করাবো দেখলে বুঝতে পারবে যে মোটামুটি একটা আমার এই 4 নামক এসআইডিটা আছে, যে কিনা গ্রিন বোর্ড এবং তোমার হোয়াইট বোর্ড দুটোই চালিয়েছে। কি করে বুঝবে এটা ঠিক কিনা, তাহলে আমরা এটাকে একবার ভেরিফাই করে এখানেই আমরা শেষ করবো লেকচারটাকে। তুমি এখান থেকে দুটো জিনিস দেখবো, যে সিলেক্ট স্টার ফ্রম রিজার্ভ থেকে পুরো ডিটেলস দেখবো, যাদের ডেট ইন দিয়ে এই দুটো কোয়ারিকে আমরা যদি ভালো করে দেখি এইগুলো, তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাবো। যে ওটাকে আমি ভেঙে জাস্ট লিখেছি যে যারা যারা হোয়াইট বোর্ড পেয়েছে তাদের রিজার্ভ টেবিলের ডিটেলসটা দেখে নেবো, এবং যারা যারা গ্রিন বোর্ড চালিয়েছে তাদের রিজার্ভ টেবিলের ডিটেলসটা এখান থেকে আমরা দেখে নেবো, একদম প্র্যাকটিক্যালি প্রুফ করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যে ফার্স্ট টেবিলটা যারা হোয়াইট বোর্ড চালিয়েছে তাদের দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ডের ফার্স্ট যে টেবিলের এন্ট্রিজ গুলো রয়েছে, তোমরা আমি জুম করে একটু দেখাচ্ছি, এই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, কারা কারা চালিয়েছে তার অনেক ডুপ্লিকেসি আছে, অসুবিধা নেই। হোয়াইট বোর্ড চালিয়েছে উপরে রয়েছে, আর এখানে হচ্ছে তোমার 7খানা রো আছে উপরে, আর নিচেরটা হচ্ছে তোমার কতগুলো তোমার গ্রিন বোর্ড চালিয়েছে তাদের এন্ট্রিজ গুলো রয়েছে। এবার সেখান থেকে তুমি অবভিয়াসলি যে ডেট গুলো দুটো যেখানে সমান, দুটোর মধ্যে ইন যখন লাগিয়ে দিয়েছি, যেখানে দুটোতে ইকুয়াল হতে হবে এখান থেকে, তাহলেই আমরা সেইগুলোকে নেবো, যেগুলো আমার ফার্স্ট সেটেও আছে সেকেন্ড সেটেও। কারা কারা আছে ফার্স্ট সেটে দেখো, 103, 105, 103, আর এখানে 105, মানে 103 আর 105 এর ডুপ্লিকেটসই আছে, কোনো অসুবিধা নেই। এখানে তোমার 103, 105 এবং আমরা 103, 105 এখান থেকেও আছে, মানে দুটো সেট থেকেই আমার মোটামুটি, যেহেতু আমরা রিজার্ভ থেকে নিয়েছি, একটা হোয়াইট এটা গ্রিন, মোটামুটি দুটোতেই রয়েছে। সেখান থেকে যখন আমরা ইন নেবো, সে ডেটগুলোকে চাইছিলাম আমরা, মানে ডেট তো পেয়ে গেলাম অবভিয়াসলি, ডেট ফ্রম রিজার্ভ। আমি যদি আলাদা করে ডেটটাও শুধু চালাই তাহলে কি হবে দেখো, ওইটাকে আরো স্প্লিট করে তোমাদের দেখাচ্ছি, যেখানে শুধু ডেটগুলোকে রেখেছি, শুধু ডেট চাই, এখানে বিআইডি গুলো হোয়াইট আর গ্রিন, দেখো শুধু ডেটগুলো পাবো। দেখো ফার্স্ট সেটে দেখতে পাচ্ছ হোয়াইট কোন কোন দিনে চালানো হয়েছে, দেখো 10, 9, 4, 6, আর তোমার সেম গ্রিন 10, 9, 4, 11, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেগুলো আমার তাহলে ডেট পেয়ে গেলাম, ওখান থেকে এ নিয়েছিলাম, আমরা ডেটগুলো এখান থেকে পাইছি, পেয়ে গেছি, তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যেই দুটো ডেটের মধ্যে আমাদের সিমিলার হবে, যেগুলো আমাদের মেন কোয়ারিতে তাই বলেছে যে সিলেক্ট এসআইডি ফ্রম রিজার্ভ ওয়্যার ডেট ইন। আমি তো ভেঙে জিনিসটাকে ওটা স্টার দিয়েছি, স্টার দেওয়া তো উচিত না, এখানে আমাদের গ্লোবাল কোয়ারিটা হবে ডেট। আমি দুটো আলাদা আলাদা করে দেখিয়েছি, দুটোকে যখন এই দুটো কোয়ারিকে যখন আমি মার্চ করে দেবো একটা জায়গায়, তাহলে শুধু সেই এসআইডি গুলো আমি চাইবো। জাস্ট আমি দেখতে পাচ্ছ যে সিলেক্ট এসআইডি ফ্রম রিজার্ভ ওয়্যার ডেট ইন এটা রয়েছে, আর এবং ডেট ইন এটা রয়েছে, এই দুটোকে যখন আমি চালাবো, জাস্ট সিম্পল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই দুটোকে মানে সেই এসআইডি আমি এখানে স্টার করে দিই, ঠিক আছে, রিজার্ভ থেকে স্টার করে দিলেই হয়ে যাবে।
মানে যাদের কমন রয়েছে এখান থেকে একটা কমন পেয়ে গেলাম, মানে কোন কোন এসআইডিস গুলো যেটা দুটোতেই এই দুটো ডেটা সেটেই রয়েছে। দেখো আমি এই চারটেকে একসাথে চালাবো, তোমার জিনিসটা এই চারটে কোয়ারিকে একসাথে চালিয়ে তোমাদের জিনিসটা দেখাবো। চলে গেছে, এবার আমি এটাকে এক্সপ্যান্ড করে দেখাচ্ছি তোমাদের। দেখো ডেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফার্স্ট, এটা হচ্ছে তোমার হোয়াইট ডেট, এটা হচ্ছে তোমার গ্রিনের ডেট। এবার দেখো তাহলে ওখান থেকে আমরা কি আসলো, আমরা মার্চ করে নিলাম কোন কোন রোগগুলো যারা হোয়াইট আর ডেট দেখো কমন রয়েছে। দেখো 9 আছে, তুমি বলেছিলাম 9 6 4, দেখো এখানে 10 ছিল পাওনি, 9 আর 6 4, এখানেও 9 6 4 11, তাহলে 10টা বাদ দিল, 9 আছে 6 আছে 4 আছে। কিন্তু এবার আইডিস গুলো দেখো এখানে 103 103 103 103 আর 105, 103 কতগুলো দুটো আছে, 105 এর দুটো, 103 তিনটে হয়ে গেছে, 1 2 3, তাহলে কিন্তু নেবো না, এক্স্যাক্ট দুটো 105। তাহলে 105টা যে বিআইডি, তাহলে মানে অবভিয়াসলি মানে আইডি গুলো দেখো, 105 দেখবে না, আইডিস গুলো দেখো যে আইডি 1 সে 103 9 তারিখে চালিয়েছে, ভালো কথা। এসআইডি 2 তোমাদের বোর্ড আইডি 105 এই দিনে চালিয়েছে, তো এখানে 4টাই একমাত্র ম্যাচ করছে। দেখো বাদ বাকি সবাই অনেক লোক চালিয়েছে, মানে তোমার এখান থেকে কি পেলাম যে কোন আইডির লোক কি চালিয়েছে। কেউ গ্রিন, ধরে নাও 103টা হচ্ছে ধরে নাও গ্রিন কালার, আর 105টা হচ্ছে হোয়াইট কালার, এরকম কিছু ধরে নাও, 103টা যদি হোয়াইট ধরো আর 105 যে বোট আইডিটা ওটা গ্রিন কালার, সিম্পল। তো সেই সূত্রে এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে যে আমরা এখানে কি কি জয়েন্ট করলে জিনিসটা একবার তোমরা দেখতে পারতে একটা রো এর মধ্যে, বাট আমি নেস্টেড কোয়ারি দিয়ে জিনিসটা দেখিয়েছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে মানে জয়েন্ট, এইটাকে তোমরা সিম্পল জয়েন্ট দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায় ভাবতে গেলে জিনিসটাকে। তো এবার আমরা এখান থেকে দেখবো যে কোন কোন এসআইডি ডাবল আর আছে, যারা 105 এবং 103 দেখতে পাচ্ছ যে 4 যে এসআইডি সে কিন্তু দুটোই পার্টিসিপেট করেছে, মানে একই দিনে, মানে 4 তারিখে একই দিনে সে 103 এবং 105 কিন্তু সে রয়েছে, সেই সূত্রে আউটপুট আমার 4 এসছে। তো এই ছিল কনসেপ্ট, ছিল কোয়ারিটা আমরা ক্লিয়ার করলাম। এখানে আমরা লেকচারটা শেষ করব, আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।